ঘটনাটা যদি আমি খুব ভুল না করি, তুমি আমাকে বলেছিলে তোমার শোনা একটা ঘটনা, তাই তো? ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন আমার জেঠুর বয়স 20 থেকে 21 ওরকম হবে। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি একটা ইসলামিক বাড়ি। ওখানে এখনই যে অ্যাটমসফিয়ারটা না, তোমার খুব সাহস থাকলে পরেই তুমি ওই জায়গাটার দিকে দেখতে পারবে। তখনকার দিনে পানের থেকে চুন খসলেই মেয়েদের দোষটা ধরা হতো না। সদ্য বিয়ে হওয়ার পরে উনি যখন এসছে, বিয়ের প্রথম 15 দিন আস্তে আস্তে ওনার মনে হয় কি যে উনি যখন ঘুমোচ্ছে বা উনি যখন কোনো কাজ করছে, কেউ ওনাকে দূর থেকে দেখছে। একদিন দুপুরবেলা ঠিক 2:45 বাজে থালা বাসন মাজতে এসেছিল আমাদের ওই ছোট পুকুর পাড়টাতে। উনি থালা বাসন মেজে আর ওনার বাড়িতে ফেরে না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমাকে জেঠু বলছে, তুই ভাবতে পারবি না যে উনি ঠিক কিভাবে বসেছিল। কোনো একটা পাথরের স্তম্ভকে তুমি রেখেছো, ও পুরো সেরমভাবে বসা, মানে ও নিজের মধ্যে নেই। ওনার ভয়েসটা তখন এত উঁচু, ওনার নিজের গলার আওয়াজ ওটা নয় ওরকম। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্ট অন্যান্য দিনের এপিসোডগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা রকমের হতে চলেছে, কারণ আজকের পডকাস্টে যেমন আপনারা শুনবেন একটা ভয়ানক ঘটনা, তার সাথে আপনাদের সামনে আমি তুলে ধরবো এমন কিছু তথ্য জানিয়ে আপনাদের বহু দিনের প্রশ্ন। যেমন আমাদের জন্মের পর আমাদের জন্মছকে বেশ কিছু দোষপ্রাপ্তি কখনো কখনো হয়ে থাকে, যেমন শাপের দোষ, পিশাচ দোষ অথবা মাঙ্গলিক দোষ। এই দোষগুলো কেন আমাদের জন্মছকে আসে বা কী করলে এই দোষ থেকে মুক্তিলাভ সম্ভব, সব কিছু জানবো আজকের পডকাস্টে। আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার আলিশা দাম। বহু দিন পর আজ আপনাদের জন্য একটা অ্যাস্ট্রোলজি স্পেশাল পডকাস্ট কিন্তু আমি নিয়ে এসেছি। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো আলিশা, ওয়েলকাম টু গল্পওয়ালা। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলছে, উপরওয়ালা রেখেছেন ভালো। ওকে, তো আজকে তুমি প্রথমবার গল্পওয়ালাতে এসেছো, এটা তোমার ফার্স্ট পডকাস্ট। হ্যাঁ। কেমন লাগছে, কতটা নার্ভাস বলো? নার্ভাস খুব একটা না, কারণ কি আমার হোস্ট খুব ভালো। আর প্রথম কথা, আমার নার্ভাসের থেকে বেশি ভালো লাগছে, কারণ কি আমি তোমার প্রচুর পডকাস্ট দেখেছি, আর স্পেসিফিক্যালি আমি তোমার যে পডকাস্টগুলো দেখেছি সেখানে আমি তোমাকে গেস্ট হিসেবে দেখেছি। তোমার কিছু এক্সপিরিয়েন্সেস দেখেছি যেখানে তুমি শেয়ার করেছো। তো আমার পার্টিকুলারলি তোমার যে স্টোরি টেলিং, এটাও আমার খুব ভালো লাগে। থ্যাংক তো ইউ। অ্যাজ আ হোস্টও আমার তোমাকে বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ তো সো আমার মাচ। ভালো লাগছে। ওকে, তো তুমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করো হ্যাঁ। এবং আজকে যখন তোমার সাথে আমার অফ ক্যামেরা কথা হচ্ছিল, আমি তোমাকে আমার নিজের বার্থ চার্টটাও দিয়েছিলাম এবং তুমি ভীষণ অ্যাকিউরেট কিছু প্রেডিকশন করেছো, আমার যেটা ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আজকে সেই সব অ্যাসপেক্ট, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে তো তোমার সাথে আমি ডিসকাস করব। তবে প্রথম যেদিন তোমার সাথে আমার কথা হয়, তুমি আমাকে বলেছিলে অরিত্রদা তোমার সাথে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, হ্যাঁ। এবং যেই ঘটনাটা তোমার বাড়ির ওখানেই ঘটেছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তুমি আমাদের চাকদায় বাড়ি। থাকো। হ্যাঁ, আমি চাকদায় থাকি, চাকদা কেবিএম। কেবিএম মানে চাকদা খোসবাস মহল্লা আর কি। ওকে,
তো আমাদের আজকে বাড়ির আমরা জমিতেই। প্রথমে তোমার ঘটনাটা শুনবো এবং তারপর এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আমার নিজের ভীষণ ইন্টারেস্ট রয়েছে, সেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে, এবং আমি জানতে চাই সেই বিষয়গুলো নিয়ে। একটু ডার্ক অ্যাসপেক্ট হতে পারে, কারণ ন্যাচারালি অ্যাস্ট্রোলজির এই টপিকগুলো নিয়ে হয়তো কেউ খুব একটা কথা বলে না, ঠিক আছে? আর আমার মাথায় ওই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, আর আমি জানতে চাই তোমার পারসেপশন সেই টপিকগুলোর ওপরে। বাট তার আগে আজকে আমরা ঘটনাটা শুনবো। আর ঘটনাটা, যদি আমি খুব ভুল না করি, তুমি আমাকে বলেছিলে তোমার শোনা একটা ঘটনা, তাই তো? হ্যাঁ, আমার শোনা ঘটনা। আর যিনি ঘটনাটা বলেছেন উনি শুরু থেকে ভূত প্রেতে কোনোদিন বিশ্বাস করতেন না। ঘটনাটা একটি ভৌতিক ঘটনা অবশ্যই। আর ভৌতিক মানে হাড়হিম করা ভৌতিক ঘটনা। আর যিনি বলেছেন তিনি ঘটনাটি সামনে থেকে এক্সপিরিয়েন্স করেছেন, দেখেছেন। আর যিনি বলেছেন তিনি আমার নিজের জেঠু। তো আমি একদম শুরু থেকে জানতে চাইবো, তুমি বলো, একদম শুরু থেকে শুরু করো। আমরা যে বাড়িতে থাকি, প্রথম কথা যে ঘটনা, তাতে আমাদের ফ্যামিলির কেউ কখনো এফেক্টেড হয়নি। উপরওয়ালার আশীর্বাদে আমরা ঠিকঠাকই আছি। তবে ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন আমার জেঠুর বয়স 20 থেকে 21 ওরকম হবে। 20 থেকে 21 বছর বয়সী ছেলেরা, ধরো তুমি, বা 20 থেকে 21 বছর 22 বছরের ছেলেরা, যেটা হয় একদম গরম রক্ত, আমরা যেটাকে জানি না, ভূত প্রেতে বিশ্বাস টিশ্বাস কিছু করে না, বা কি ভূত কি প্রেত কি আত্মা কিছুই হয় না। তো ওই ঘটনার পর থেকে, আমি এটা বলছি না যে আমার যেটু ভয় পায়, কিন্তু হ্যাঁ বিশ্বাস করে, কারণ কি উনি দেখেছে চোখের সামনে। আর ঘটনাটা যেখানে ঘটেছে, আমি তোমাকে যেরকম বলেছি, আমার বাবার দাদু জমিদার ছিলেন। আর আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি একটা ইসলামিক বাড়ি, ঠিক আছে? কিরকম? আহ, বাংলাদেশে আমার বাবার দাদুরা আগে থাকতেন। বাড়িটা আমরা এখন যেখানে থাকি ওখানে ইসলামিক ফ্যামিলি থাকতো। আচ্ছা। আজ থেকে ওই এটা বাড়িটা এক্সচেঞ্জ হয়েছিল প্রায় 1946, মানে দেশ স্বাধীনের আগেই এক্সচেঞ্জ হয়েছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে যারা আমরা এখন যেখানে থাকি ওখানে ইসলামিক ফ্যামিলি থাকতো, তো ওনারা আর আমাদের বাংলাদেশে যেখানে আমার বাবার দাদুরা থাকতেন, হুম। ওই জায়গার সঙ্গে আমাদের এই বাড়িটা এক্সচেঞ্জ হয়, মানে ওনারা ওখানে চলে যায় আর আমাদের ফ্যামিলি এখানে চলে আসে। ওকে, ওই ওই যে বাটি ঘটির কনসেপ্টটা যেটা, তো আমাদের বাড়ির আশেপাশে কবরস্থান আছে। এখনো আছে? এখন কবরস্থানের উপরে বাড়ি আছে। ওকে, আচ্ছা। এখন কবরস্থানের উপরে বাড়ি আছে, কারণ কি আমি যেরকমটা তোমাকে বললাম, আমার বাবার দাদু জমিদার এখানে এসে, মানে জমিদার কাকে বলে, যাদের প্রচুর জমি থাকে না, মানে অগন্তি। তো আমাদেরই জমি কিনে প্রায় 17-18টা ফ্যামিলি থাকে। আর এমন না যে ফ্যামিলিতে 1-2-3 আছে, না, মানে একটা গোটা পাড়া ধরতে গেলে আমাদেরই জমিগুলোকে পাট 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 করে কিনে ফ্যামিলি বানিয়ে হয়েছে। আর এই চলটা পুরোনো দিন থেকেই চলে আসছে। এখনও আমাদের কিছু জমি এমন পড়ে আছে যেটা কোনোভাবে এখনও বিক্রি করা হয়নি, বা আছে এরকম। তো তার সঙ্গে 2টো পুকুরও আছে আমাদের। একটা পুকুরে কেউই যায় না এখন, আর একটা পুকুরে লিজ দিয়ে মাছ চাষ করার যে ব্যাপারটা আছে না, সেটা হয়। তো একটার নাম বড় পুকুর, 2টো পুকুরই বেশ বড়। একটাতে বৃষ্টির জল নামে, আর একটা হচ্ছে গিয়ে মাছ চাষ করা হয় লিজ নিয়ে, বললামই তোমায়। তো ওটাতে কোনো প্রবলেম নেই। তো আমি যে পাশটার কথা বলছি ওটা হচ্ছে ছোট পুকুর পাড়ে। ওখানে এখনই যে অ্যাটমসফিয়ারটা না, তোমার খুব সাহস থাকলে পরেই তুমি ওই জায়গাটার দিকে দেখতে পারবে। আমাদের ছাদ থেকে দেখা যায় ঠিক 1 হাতের ডিস্টেন্স। কোনো কারণে যদি ভুল করেও দুপুরবেলা বা বিকেলের দিকে আমি চুল ছেড়ে হোক, বা আমার ভাই যদি এমনি চলে যায়, তো আমাদেরকে ওই জায়গাটাতে দেখতে মানা করা হয়, বা ওই সাইডটাতে আমরা যাইই না, দেখিও না উপর থেকে। তো ওখানে আজ থেকে 50 বছর আগে প্রচুর পরিমাণে বাঁশঝাড়, জঙ্গল, তাল গাছ কি ছিল না, মানে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের ভালো লাগবে, আমাদের মতন সাধারণ মানুষ ভয় তোমার ভাল লাগবে আমাদের মতন সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে, সত্যি কথা বলতে। তো ঘটনাটা ওখানেই হয়েছিল।
ঘটনাটা ঘটেছিল আমাদের পাড়াতে, একজন যার ফ্যামিলিতে ঘটেছিল না, তার ফ্যামিলির লোকেদের সাথে আমাদের এখনও খুব ভালো সম্পর্ক আছে। আমি ওনাকে কাকু কাকু বলে ডাকিও। তো ওনার ঠাকুমার সাথে এটা হয়েছিল। তখন উনি একদম সদ্য বিবাহিতা মেয়ে, মহিলা বলবো না আমি, কারণ কি তখনকার দিনে তো অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত না। তো 18 থেকে 19 বছর বয়স হবে ওনার তখন, ঠিক আছে, 19ও হবে না বোধ হয়, ওরকম হবে 16-17। তো যখন ঘটনাটা ঘটেছে তখন আমার জেঠুর ওরকম, মানে জেঠুর থেকেও উনি তখন ছোট ধরতে গেলে, জেঠু কলেজে পড়ে ওরকম হবে। আর আমাদের বাড়িতে নাটক, গান এগুলো খুব প্র্যাকটিস হতো। আমি বললাম না জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের ফ্যামিলিতে যতজন আমার জেঠু কাকা বাবারা যারা আছে, বন্ধু বান্ধবের আসা যাওয়া সব সময় লেগে থাকতো, এখনও হয়। তো নাটকের প্র্যাকটিসটা হয় না, তো সেই সময়তে আমাদের বাড়িতে নাটকের প্র্যাকটিসটা হতো। যার ঘটনাটা আমি বলবো, আমি ওনাকে মেয়ে বলেই অ্যাড্রেস করছি, কি বলবো, কারণ কি উনি তো তখন মেয়েই ছিলেন না। ওনার তখন সদ্য বিয়ে হয়েছে। সদ্য বিয়ে হওয়ার পরে উনি যখন এসছে, বিয়ের প্রথম 15 দিন পরে মানে ঠিকঠাক, আস্তে আস্তে ওনার মনে হয় কি যে উনি যখন ঘুমোচ্ছে বা উনি যখন কোনো কাজ করছে, কেউ ওনাকে দূর থেকে দেখছে। তুমি দেখবে, তুমি যদি কোনো এখন একটা কাজ করো, আমি যদি তোমাকে দূর থেকে দেখি, তোমার তো মনে হবে যে কেউ তোমার দিকে তাকিয়ে আছে, পেরিফেরাল ভিশন দিয়ে আমার হ্যাঁ। কাউকে দেখা যাবে, হ্যাঁ দেখতে পাবো। ওনার সেটা মনে হতো। আর ওনার যখন এটা মনে হতো না, ওনার কথা কেউ বিশ্বাস করতো না, কারণ কি উনি তো ওনার হাজবেন্ডকে ফার্স্টে বলেছিল যেরকম আমার মনে হয় আমাকে না দূর থেকে কেউ দেখছে, বা কেউ এই বুঝি কেউ দাঁড়িয়ে আছে আড়ালে। আরে না, এসব ভুলভাল, এগুলো কিছুই না, যেরকম বললাম আর কি। কেউ মানতে চাইতো না ওর কথা। আর তখনকার দিনে না, এখনও হয়তো এই ব্যাপারটা আছে কিন্তু একটু কম, তখনকার দিনে একটু থেকে মানে পানের থেকে চুন খসলেই মেয়েদের দোষটা ধরা হতো না, একদম সব কিছুতে। এখনো করা হয়, এখনো হয়তো অনেকটা কম, কিন্তু তুলনামূলকভাবে কমেছে, করা হয় এখন। করা হয়, এখনও করা হয়। আগে একটা মেয়ের দিকে খুব আঙুল ওঠে, সঙ্গে সঙ্গে ওনার বউকে নিয়ে আলোচনা শুরু হয় যে বোধহয় কাকে বিয়ে করে নিয়ে এসছে, মানসিক রোগী, মানসিক সমস্যা, এই ওই সেই। কিন্তু ওনারাই কিন্তু আবার বলতো যে ওই জায়গাটা বেশ ভয়াবহ, বাঁশ ছাড় আছে, তাল গাছ আছে। কিন্তু মেয়েটার যেহেতু সদ্য বিয়ে হয়ে এসছে, ও যেহেতু বলছে যে ও ভয় পাচ্ছে বা কিছু, সেটা তখন কেউ বিশ্বাস করতো না। এটা খুবই বাজে ব্যাপার না? তো উনি যখন ফ্যামিলিতেও বলে, ফার্স্টে যখন ফ্যামিলিতে ব্যাপারে ডিসকাস হয়, তখন যেহেতু এই ব্যাপারটা কন্টিনিউ হতে থাকে যে ও কাউকে দেখতে পাচ্ছে, অনুভব করছে, ওকে বলা হয় যে ঠিক আছে তাহলে একটা ওঝা বা কিছু দিয়ে ঝাড়িয়ে নেবে, ঝাড়ফুঁক করা হয় বা কিছু করা হয়, পড়েছিল। তারপরে 10 দিন 15 দিন ব্যাপারটা ঠিক থাকে, ব্যাপারটা আবার হয়। কিন্তু এবার হয় কীরকম, পার্টিকুলার ঘটনা যেটা ঘটেছিল একদিন রাতে, মানে এটা মেন ঘটনাটা হওয়ার আগের কথাগুলো আমি বলছি। ও ঘুমিয়ে আছে মানে এই দিকে ধরো জানলা, তো বেডটা এই পাশে রাখা, ও জানলার দিকেই ও মুখ করে শোয়া। ও যখন শুয়ে আছে, দূর থেকে পর্দার আড়ালে মনে হচ্ছে, ওর কিন্তু মনেও হয়নি কোনো ভূত প্রেত কিছু, ও যে ঝাড়িয়ে নিয়ে এসেছিল না, ওটা মাথাতেও আসেনি। ও ভেবেছে যে দূর থেকে কোনো ওই চোর বা ডাকাত হবে কিছু। আর তখন না খুব ডাকাতি হতো, হ্যাঁ প্রচুর ডাকাতি হতো তখন। আর জঙ্গলের মধ্যে, তো প্রচুর জঙ্গল না, কে কোথায় লুকিয়ে থাকবে বলা মুশকিল। তো ও কিন্তু ভেবেছে যে কোনো চোর ডাকাতি হবে ওই আড়াল থেকে। কিন্তু ও নিজেই উঠে যখন দেখতে নেয়, ওখানে কেউ থাকে না। ও সেদিন আবার ভয় পায়, ওই কিছুদিনের ডিফারেন্সেও আবার ভয় পায়। ও সঙ্গে সঙ্গে বলে ওর ঘরে, আবার ফ্যামিলিতে বলে, ওর হাজব্যান্ডকে বলে যে আমি না মনে হলো ওখানে কাউকে দেখলাম। ওকে আবার বিশ্বাস করা হয় না। আর ওকে না বারবার বলা হয় যে ও মানসিক রোগীতে পরিবর্তন হয়ে যাচ্ছে, বা ওর মানে ওর যে পরিবর্তনটা ধীরে ধীরে অন্যরকমভাবে হচ্ছে, ওর কোনো একটা মানসিক বিকারেও ভুগছে। তারপরে বারবার জ্বর আসা, আর ওর যখন এরকম হতো না, ওর গা ভারী হয়ে যেত, খুব ঠান্ডা লাগতো, ঠান্ডা। আচ্ছা, ঠিক আছে, যখনই এই ধরনের কিছু ফিল করতো, প্রচণ্ড গা হিম হয়ে যেত ওর, আর ওর গা তখন পুরো ঠান্ডা হয়ে যেত। তারপরে যখন ও ভয় পেত, তারপরেই ওর জ্বর আসতো। তো জেনারেলি ভাবা হয় যে উনি কোনোভাবে অসুস্থ হয়ে যাচ্ছে,
কিন্তু কেউ ভাবেনি যে অন্যরকম কিছু হতে পারে। স্বাভাবিক, আমরা যতদূর নেগেটিভ কিছু ধরার চেষ্টা না করি, ওই যে বলে না মন থেকে মেনে নিলাম তো হয়ে গেল, তো যতদূর না করা যায়। তারপরে একদিন কি হয়, তখনও আবার ওকে ঝাড়ায়, আবার ঠিক হয়, ও এরকম ঝাড়াচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু প্রপার কিছু কিওর হচ্ছে না, মানে ব্যাপারটা থাকছে মানে 10 দিন ঠিক থাকছে, তো তারপরে আবার একই জিনিস হচ্ছে। আর একদিন যেটা হয়, ওনার হাজব্যান্ড বাড়িতে আসে, এটা কিন্তু উনি ভাবছে আমি বলছি কি হয়েছে, পুরো একদম গেট খোলার আওয়াজ হয়, সাইকেল নিয়ে ঢোকার আওয়াজ হয় ভেতরে কারোর। তুমি দেখবে তুমি ঘরে আছো, তোমার বাড়ি থেকে কেউ বাইরে গেছে, তাই তো, তোমার যখন তোমার গেটটা খোলার আওয়াজ হলো বা তুমি গিয়ে খুললে না, গেট খোলার আওয়াজ হলো, সে ঢুকলো, তোমার তো মনেই হবে যে সে তার মানে বাড়িতে চলে এসছে, একদম। সাইকেলও রাখলো। কারেক্ট, হ্যাঁ। এই ফিলিংসটা হচ্ছে কিন্তু 15 মিনিট ধরে। সেদিন ওনার বাড়িতে কেউ নেই, ওনার শ্বশুর শাশুড়ি নেই, ওনার হাজব্যান্ড গেছে, তখন খুব একটা বেশি বিকেলও হয়নি, সন্ধ্যা 6:30 7টা বাজে। তো এরকম একদিন ও বাড়িতে আছে, ওরকম আওয়াজ পেয়েছে যে কেউ মানে সাইকেলটায় না ওর হাজব্যান্ড রেখেছে। 15-20 মিনিট পরেও ও দেখছে ঘরে কেউ ঢোকে না। আচ্ছা। আমি কি বললাম, উনি কি ভাবছে যে হাজব্যান্ড ঢুকছে, কিন্তু আদতে কেউ আসেইনি। ও যখন গিয়ে দেখলো গেটও বন্ধ, কোনো সাইকেলও আসেনি, ওর হাজব্যান্ডও আসেনি। ওর হাজব্যান্ড কাজ থেকে ফেরেই নি ততক্ষণে, আর কোনোদিন ফেরেও না ওরকম 6:45 7টাতে। তো উনি সেদিন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে কান্নাকাটি করে। তারপরে মানে ভাবে যে তারপরে আরও বেশি ওনাকে বলা হয় যে ওনার বোধহয় উনি অসুস্থ, উনি কোনোভাবে কোনো কিছু নিয়ে খুব বেশি ডিপলি ভেবে উনি এরকম চিন্তা করে এরকম করছে, বা সংসারে অশান্তি করার জন্য এরকম করছে, অনেক কিছু বলা হয়। উনি এসব করে বাপের বাড়িতেও কিছুদিন থেকে আসে, তারপরে আবার চলে আসে, ফ্যামিলির মধ্যে ঝামেলা তো ঠিক হয়ে যায়। এরপরে একদিন কি হয়েছে এই ধরনের ঘটনা, মানে ও কিন্তু ভয়ে পাওয়ার যে ব্যাপারটা কিন্তু ওনার আছেই, এটাকে তুমি অসুস্থতাই বলো, যাদের কাছে অসুস্থতা মনে হচ্ছে অসুস্থতাই বলো, বা ভয় পাওয়াই বলো, হতেই থাকছে এটা। এইবার একদিন দুপুরবেলা ঠিক 2:45 বাজে, 2:30 বাজে, আর ওই মহিলাটি ভীষণ সুন্দর ছিলেন, মানে উনি যখন মহিলা বয়সেও ছিলেন সুন্দর ছিলেন, উনি যখন একদম ইয়াং মেয়ে একদম তখনও বেশ সুন্দরী ছিলেন উনি। আর ওনার কার্লি চুল ছিল পুরো কোমর ছাড়িয়ে। উনি একদিন ভর দুপুরবেলা, তখন 2:45 তো তোমাকে বললাম বাজে, উনি মাছের, আর ওই যে বললাম না আমাদের যে দুটো পুকুর, এখনও আমাদের যে বড় পুকুর থেকে ওই যারা আশেপাশে আমাদের থাকে এখনও অনেকে এসে স্নান করে, ওরকমভাবে উপকৃত হয় না, যে কারণ কি এখন তো জলের লাইন সবারই খুবই ভালো, আগে তো সেটা ছিল না। তো আশেপাশে তুমি দেখবে তখনকার দিনে যখন পুকুর থাকতো সবাই কিন্তু সেখানে নিজের যে মানে পোষ্য গরু হোক ইয়ে হোক সেগুলোও স্নান করাতে যেত, থালা বাসনও তাতে মাজতে যেত, নিজেরাও তাতে স্নান করতো। থালা বাসন মাজতে এসেছিল আমাদের ওই ছোট পুকুর পাড়টাতে, ঠিক আছে, কারণ কি বড় পুকুরে না তখন নামতে খুব সমস্যা ছিল, আর ওই পুকুরটা বেশ ডিপ ছিল আমাদের, এটা আবার অতটা ডিপ না আমাদের, ঠিক আছে। তো ওখানেই পট করে মানুষজন বেশি যেত। উনি গেছে, উনি তো গেছে থালা বাসন মাজতে ওনার বাড়ি থেকে বলে, বেশি তো দূরেও না, উনি থালা বাসন মেজে আর ওনার বাড়িতে ফেরে না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, এরকম করে করে অনেক সময় পার হয়ে গেছে, উনি বাড়িতে যায় না, ওনার বাড়ির লোক দেখতে পাচ্ছে না যে উনি বাড়িতে এসছে। এবার ওনার হাজব্যান্ড আর ওনার হাজব্যান্ডের বাবা একসাথে ওনার বৌমাকে খুঁজতে বেরিয়েছে, যে কোথায় গেল, মাছতে গিয়ে কোথায় গেল, দামপুকুরেই তো গেছে, দামপুকুর বলা তো ছোট পুকুর পাড়টা, এসছে এখানে খুঁজতে। এবার ও যখন খুঁজতে এসছে না ওনাকে, আমাকে জেঠু বলছে তুই ভাবতে পারবি না যে উনি ঠিক কিভাবে বসেছিল, উনি কিভাবে বসেছিল বলো তো, কোনো একটা পাথর, ঠিক কোনো একটা পাথরের স্তম্ভকে তুমি রেখেছো একদম পাথর হয়ে, মানে তুমি হিপনোটাইজড বলে না, হিপনোটাইজড হলে মানুষের ঠিক যেরকম থাকে ও পুরো সেরমভাবে বসা, মানে ও নিজের মধ্যে নেই। ওকে এসে দেখেছে ওভাবে, মানে ও ঠিক তোমাকে আমি দেখাতে পারছি না, ও যেভাবে বসেছিল পুরো হিপনোটাইজড হয়ে পুরো একদম হয়ে বসেছিল, ও নড়ছেও না চড়ছেও না। ওকে দূর থেকে ডাকছে কিন্তু কিরে কিরে,
ওনার যে বাবা আর কি, শ্বশুর মশাই, হুম আবার ওনার হাজবেন্ড, কি গো তুমি এখানে এভাবে চুপচাপ বসে আছো কেন, বসে আছো কেন? যখন কথা বলছে না, ওকে ধাক্কা দিয়েছে, মানে ধাক্কা মানে কি, মানে গায়ে হাত দিয়েছে। ও তখন যেভাবে রিয়্যাক্টটা করেছে না, একটা পাগল মানুষ যেরকম করে, হাত পা ছেড়ে ফেরে, হুম পুরো সেরকম রিয়াকশন। ওনারাও বুঝতে পারছে না যে হঠাৎ করে কি হলো। তোমাকে যদি আমি সাপোজ কথা বলতে বলতে তুমি চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ করে তুমি এগ্রেসিভ হয়ে যাও, আমি কখনোই তোমাকে তখন নর্মাল, তুমিও নর্মাল ভাববে না এরকম যদি কেউ করে না। সুস্থভাবে গেল, কি হলো? আর উনি যখন চিৎকার করছে, তখন চিৎকার করতে করতে বলছে, আর একটা কথা বারবার করে বলছে, আমাকে কেউ ধরবে না, আমাকে কেউ ছোবে না, এরকমভাবে বলছে পুরো। আর উনি ওই মুহূর্তে ওনার যে গলার টোন, ওনার যে গলার ভয়েসটা, আমি বলছি না যে চেঞ্জ হয়ে গেছে ভয়েস, না, ওনার ভয়েসটা তখন এত উঁচু, মানে ওনার নিজের ভাষা বা নিজের গলার আওয়াজ ওটা নয়, ওরকম খুবই কর্কশ লাগছে শুনতে, খুবই উঁচু লাগছে শুনতে, একদম মানে আলাদাই, মানে উনি নিজের মধ্যেই নেই, মানে উনি ওরকম ব্যক্তিত্বের মানুষই না আর কি, আচ্ছা যে কিনা এতদিন ধরে ভয় পাচ্ছিল যে আরও ওনাকে লোকজন কথা শোনাচ্ছিল, সেই হঠাৎ করে এরকম করবে। অতক্ষণে এত চিৎকার চেঁচামেচি হয়েছে আমার বাড়িতে। আমার জেঠুরা তখন 5 বন্ধু এসেছিল জেঠুর, তো ওনারা হচ্ছে গিয়ে নাটকের রিহার্সাল প্র্যাকটিস করছিল, ওরাও চলে এসছে ছুটে। আর শুধু যে ওরা আসছে তা না, তখনকার দিনে দেখবে খুব চট করে এখনও পাড়া প্রতিবেশী জড়ো হয়ে যায়, যত বাড়ির নতুন বউ আছে, বাড়ির মহিলারা আছে, বাচ্চা কাচ্চারা আসেনি, সবাই জড়ো হয়ে গেছে ততক্ষণে। আর ওনার পাগলামো সবাই দেখছেও। আচ্ছা আর উনি এতটা পাগলামো করছে না, ওনার কাছে কারোর যাওয়ার সাহস হচ্ছে না, এই পারলে মেরে দেবে এরকম। জেঠুরা ততক্ষণে এসে দেখছে, এবার ওনার মধ্যে তখন মানে তোমাকে আমি মেরে দেবো এরকম একটা ভাব, কাউকে আসতে দেবো না, তুমি আসবে। আর সব থেকে বড় কথা, উনি নিজের গা নিজেই আঁচড়াচ্ছে, ঠিক আছে, উনি নিজেকে নিজে খুব বাজেভাবে হার্ম করছে, মানে নিজেকে গা আঁচড়াচ্ছে, নিজের চুল খামচে ধরছে, মানে পুরো। আর এমনিতেই বলা হচ্ছিল ওনার মানসিক রোগ বা মানসিক কোনো বিকার হয়েছে, উনি মানসিক বিকারগ্রস্তভাবে ওখানে রয়েছে, বা ওনার শরীর খারাপ, কিন্তু আসলে এগুলো কিছুই না। জেঠুরা এসছে, আর ওনারাই তখন ইয়াং না, তো আমার বাবা তখন ভীষণ ছোট, ঠিক আছে, আমার বাবা তখন ভীষণ ছোট বলতে আমার বাবারা যায়ওনি তখন, আমার বাবার সঙ্গে আমার জেঠুর প্রায় 12 বছরের এজ গ্যাপ, তো আমার বাবা তখন বেশ ছোট। আমার জেঠুরা গেছে, ওনাকে ধরেছে, তুমি বিশ্বাস করতে পারবে না, ওনার গায়ে তখন, আমাকে জেঠু বলছে যে ওনার গায়ে তখন এত জোর না, ওনাকে 5 জন মিলে ধরে রাখতে পারছে না। ওনার হাজব্যান্ড মানে ওনার হাজব্যান্ডকে তো প্রথম কথা উনি সহ্যই করতে পারছিল না তখন, ওই যে টাইমটাতে ওনাকেই পারলে মেরে ফেলবে এরকম একটা ঘটনা। 5 জন মিলে যখন ওনাকে ধরার চেষ্টা করছে, ধরতে পারছে না, তখন ওই অনেক বড় যারা মানুষ, মানে গুরুজন ব্যক্তি আর কি যারা থাকেন, কেউ ওখানে অলরেডি বলা শুরু করছেন, ও এমনি এরকম করছে না, ওর হাওয়া লেগেছে, বা যেটাকে ভূতে ধরা বলে এক কথাতে। ওকে যখন এরকম আলোচনা করা হচ্ছে অলরেডি, ওনার হাজব্যান্ড তখনও বলছে না এরকম কিছু তো হয়নি। আসলে কি, তখনকার দিনের মানুষেরা খুব মান সম্মান এগুলো নিয়ে ভাবতো না, যে আসলেই এগুলো কাউকে ক্ষতি করতে পারে, না এরকম কিছু হয়নি। কিন্তু তখন গিয়ে পাড়া প্রতিবেশীরা আলোচনা করছে, না এরকম যদি হতে থাকে তাহলে পাড়া প্রতিবেশীতেও তো প্রবলেম হবে এভাবে, তো এটার তো কোনো একটা মানে সমাধান দরকার। তো আমার জেঠুরাও, ওরা কিন্তু ভয় পাচ্ছে না, জেঠুরা তখন ভাবছে তাহলে কি করা হবে, মানে ওনাকে কি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি কি করা হবে। তখন যারা ওই যে বললাম গুরুজন ব্যক্তি যারা, ওনারা আলোচনা করছিলেন যে ওনাকে কোনো ওঝা দিয়ে এই মুহূর্তে ঝাড়াতে হবে। এবার ওঝা দিয়ে ঝাড়াতে গেলে তোকে নিয়ে যেতে হবে কোনোভাবে টেনে, ওনার না গায়ে তখন এতটা শক্তি, ওনাকে যে টেনে 5 থেকে 6টা ছেলেও নিয়ে যাবে পারছে না, তাহলে এক ডেকে আনতে হবে।
আমাদের ওখানে তখন সব থেকে নাম করা একজন ব্যক্তি ছিলেন, উনি কবিগানও করতেন, আবার উনি ওঝা বলতে পারো, একদম ওঝা ছিলেন। ওনার নাম ছিল হরিচরণ সরকার। হরিচরণ সরকার, আচ্ছা। হরিচরণ সরকার, হ্যাঁ। ওনার যে কথা আমি বলছি, ওনার যে নাতি তিনি আবার আমার আর এক জেঠুর বন্ধু, মানে ওনাদের আচ্ছা। সঙ্গেও এখন মানে মানে আমি বললাম না আমাদের বাড়ির আশেপাশে তো পুরো আমাদের সঙ্গে রিলেশন আছে। ওনার এখন বর্তমান যে পরিবার তাদের সঙ্গে আমাদের রিলেশন আছে। উনি তখন আমাদের ওই এরিয়াতে, আর ওনাকে পাওয়া খুব মুশকিল থাকতো, মানে তুমি কোনো একটা বড় ঘটনা না হলে উনি কখনো আসবে না, এরকম ঘটনা তুমি ওনাকে পাবেই না। আর সব থেকে বড় কথা দেখবে স্কুলে আমাদের কিছু টিচার থাকে না যাদেরকে দেখলেই আমাদের ভয় লেগে যায় প্রচণ্ড, ওনার যে মানে আমাকে এটা বাবাও বলেছিল যে হরিচরণ সরকার যিনি ছিলেন আর কি, ওনাকে দেখলে পরেই তোমার ওনাকে দেখলে আবার তোমার ভয় লাগবে এরকম। প্রচণ্ড লম্বা চওড়া, মানে একটা মানে ওনার মানে রাশভারী লোক। হ্যাঁ, ওনার যে লুকটাই যে আছে না খুব রাশভারী টাইপের। তোমার দেখবে কিছু ব্যক্তি থাকে না দুবার কোনো কিছু বলতে গেলে ভাবতে লাগবে যে বলবো এটা কি বলাটা ঠিক হবে, এরকম। তো ওনাকে ডাকতে যাওয়া আর কোনো ভূত প্রেতকেই ডাকতে যাওয়া, আমাকে জেঠু বলছে অনেক কোনো পার্থক্য নেই, মানে উনিই এতটা ভয়াবহ। তো এবার ডাকতে কারা যাবে, ডাকতে গেছে আমার জেঠুরাই। তখন আমার জেঠুরাই তো ওখানে ইয়াং আর ইউনিয়ন করতো, মানে ইয়াং ওখানেই একদম বেশ। তো জেঠু গেছে আর সঙ্গে আরও 4-5 জন তখন ওই ছেলেরা গেছে, আর ওনার হাজব্যান্ড গেছিলো সাথে ওনাকে ডাকতে। ও কোনো বড় ঘটনা না হলে উনি আসবে না, তো ওনাকে গিয়ে বলা হয়েছে যে এরকম একজন প্রচণ্ড পরিমাণে পাগলামো করছে, ওনাকে রাখা যাচ্ছে না। আর সবথেকে বড় কথা, আর একটা কথা যেটা কিনা আমি একদম ভুলে গেলাম বলতে, যখন ওনাকে ধরে রাখা হচ্ছিল বললাম না, তখন কিন্তু ওই মহিলাটির গা পুরো ঠান্ডা। আচ্ছা। ওকে, যখন সবাই মিলে ধরেও রাখতে পারছিল না, ওনার গা কিন্তু তখন পুরো ঠান্ডা। যাই হোক, ডাকতে গেছে, এসেছে উনি তো প্রথমে বললো যে ওনাকে নিয়ে আসলে ভালো হয়, কিন্তু অনেক বোঝানোর পরে উনিও বুঝলেন যে ওকে আনা যাবে না। যেরকম উনি শুনলেন যে ঘটনাটা যেভাবে ওনারা বর্ণনা করলো, যে যেরকমভাবে ওই মহিলাটি পাগলামো করছে, ওনাকে আনা যাবে না, তো ওনাকেই আসতে হবে। তো উনি আসলেন, তখন প্রায় 4:30 মতন বেজে গেছে, 4:30 পৌনে 5টা বেজে গেছে। উনি এসছেন ওনার সমস্ত সরঞ্জাম নিয়ে। সবথেকে বড় কথাটা ঝাঁটা ছিল। আমাকে জেঠু বলছে যে আমি তো শুনেছিলাম যে ঝাঁটা টাটা দিয়ে ভূত সত্যি তাড়ায়, আমি তো খুব মজাতে আছি, আমি সত্যি দেখবো যদি ভূতে ধরে তাহলে সত্যি দেখবো যে সত্যি ঝাঁটিয়ে ভূত বিদায় করা যায় কি না। জেঠুদের তো মজা লাগছে তখন যে আসলেই ভূতের ঘটনা নাকি কি এমনি অসুস্থ সেটা আজকে বোঝা যাবে। উনি এসছে, আসার পরে উনি শুধু দূর থেকে দেখে একটা কথা বলে দিল, একে তো ছেলে প্রেত ভর করেছে। আর ওটা শুনে অর্ধেক মানুষ তখনই ভয় পেয়ে গেছে। আর ওখানে যতজন মহিলা ছিল উনি সবাইকে বললেন যে যদি এখানে থাকতে হয় প্রাণের মায়া ত্যাগ করে থাকো, নয়তো যতজন মহিলা আছে এখান থেকে তোমরা তোমাদের বাড়ি চলে যাও। কোনো না, মা বোনেদের থাকতে টোটালি না করলেন, যেহেতু ওই মহিলাটিকেই, মানে ওই যে মেয়েটিকে আর কি, সরি মহিলা অ্যাকচুয়ালি না, তখন উনি মেয়েই ধরেছিল। তো উনি বাকিদেরকে বললেন কোনোভাবে যদি অন্য কারোর উপর সেই এনার্জিটা চলে আসে, তো উনি বাকিদেরকে বললেন যে তোমরা বাড়িতে চলে যাও। কোনো ছেলেদেরকে বলেনি, কিন্তু ছেলেরা ছিল। আর জেঠুরা তো পুরো দাঁড়িয়েই ছিল যে ওরা আজকে দেখবেই যে আছে কিনা, আজকে দেখবো সত্যি ভূত আছে কিনা। ওনারা ওই জিনিসটা জানার জন্য দাঁড়িয়ে আছে। বাকিরা আর ওনার যে স্বামী তখন খুব ভয় পেয়ে গেছিলো। ওনার মনের মধ্যে তখন খারাপও লাগছে, এতদিন ধরে বলছে ভয় পাচ্ছে, এখন তো শুনছে যে ভূতই ধরেছে হিসেব মতন। এটাকে তো ভূতে ধরাই বলে, যেটাকে আমরা বাংলা ভাষাতে স্পষ্ট জানি। উনি বসেছে আর উনি একটা ওই গণ্ডি কেটে দিয়েছে, যে এই গণ্ডির মানে উনি নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে রেখেছে, সবাইকে বলেছে এই গণ্ডির মানে ভেতরে যেন কেউ না আসে। উনি যে পাগলামো করছে মানে ওই মেয়েটি যে পাগলামো করছে আর কি, ওটা উনি সামলে নেবেন। উনি সঙ্গে সঙ্গে বলেই ঢুকেছেন, আর উনি আসলেই সামলেছেন। সেই বশ করা বলে না, এমন না যে ওকে তখন ছেড়ে দিয়েছে, বশ করেছে মেয়েটাকে আস্তে ধীরে।
সেই তন্ত্র বা মন্ত্র শক্তির সাহায্যে কিছু একটা হবে, যেটা কিনা উনি জানতেন। কিছুক্ষণ মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ও বেশ শান্ত হয়ে চুপচাপ হয়ে ওকে বসায়, চুপচাপ করে বসায়। আর উনি জিজ্ঞেস করে তখন, তুই যে ওকে ধরেছিস কেন, কিসের জন্য, তুই এখানে কেন এসছিস? ওই মেয়েটি তখন বলে, ওইটা কিভাবে করতে পারলো আমার সাথে? ওর তো গলার আওয়াজই তখন চেঞ্জ, আমি বললাম না, মানে ও মেয়েরই গলার আওয়াজ আছে কিন্তু উগ্র স্বর, যেটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে টোনটা। হ্যাঁ প্রচন্ড, মানে তবে ও কিন্তু ওনাকে কিছু করছে না, চুপচাপ, মানে চুপচাপ না, মানে শান্ত হয়ে বসেই যে ঔদ্ধত্যপনাটা করছিল সেটা করছে না, বসেছে, বসে বলছে যে ও কিভাবে পারলো আমার সাথে এটা করতে, ওর কি এটা করা উচিত হয়েছিল আমার সাথে? বলছে কি করেছে, কে করেছে, আমাকে খুলে বল, আমি বুঝবো কি করে? তখন উনি বলছে যে আমার আর ওর প্রেমের সম্পর্ক ছিল। কার? যে মেয়েটি, আচ্ছা, ওনার কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল। তো যার সাথে ছিল, অ্যাকচুয়ালি যে মেয়েটির কথা আমি বলছি তখন থেকে, ওনার অ্যারেঞ্জ ম্যারেজটা ঠিক হয়েছিল, মানে দেখে শুনে যার সাথে বিয়ে দিয়েছিল আমাদের এখানে। প্রথম কথা, ওনার স্বামী ছিলেন ওনার থেকে প্রচণ্ড বড়, আচ্ছা, যার সাথে বিয়ে হয়েছে। তো ওনার একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আচ্ছা, সেটা উনি স্বীকার করেন ওই যে প্রেতের কথা বললো তার মাধ্যমে। ঠিক আছে, মানে ওই প্রেতটি আর কি বলছে যে ও কিভাবে করতে পারলো আমার সাথে, আমাদের এত বছরের প্রেমের সম্পর্ক, এত বছরের বলতে মানে 1-2 বছরের প্রেমের সম্পর্ক ছিল ওদের, এত দিনের প্রেমের সম্পর্ক কিভাবে ভুলে গিয়ে অন্য কারোর সাথে বিয়ে করে নিল। আমি ওকে কত বললাম, আমি তোমার বাড়িতে কথা বলছি, আমি তোমার বাড়িতে কথা বলছি। অ্যাকচুয়ালি মেয়েটির বাড়ি থেকে মানেনি, ঠিক আছে। তো যেদিনকে ওনাদের বিয়ে হয়, সেই বিয়ের রাতে ওনার যার সাথে প্রেমের সম্পর্ক ছিল তিনি গলায় দড়ি দেন। ওকে, এটা তিনিই স্বীকার করেন। আজকে আমার বাবা মা সন্তান হারা হয়েছে, আমার আত্মা শান্তি পায়নি। বললাম না যে ওনার বিয়ে হওয়ার 15 দিনই উনি ঠিক ছিল, বিয়ে হওয়ার পরে 15 দিন পর থেকেই তো ওই যে বললাম, একবার কারোর মনে হচ্ছে কারোর উপস্থিতি আছে, দূর থেকে দেখছে কোনো কাজ করছে, এই কোনো ছায়া, এই মনে হচ্ছে কেউ হেঁটে গেল, তো উনি ওনারই প্রেজেন্স পাচ্ছিল। তারপর কি হলো? তারপর উনি তো শুনছেন আর কি, উনি তখন বলছে তোর আত্মার শান্তি হয়নি, তোর আত্মার শান্তির ব্যবস্থা আমি করে দেবো। মানে ওই ওই ছেলেটি যে মারা গেছিল না, শ্রাদ্ধ শান্তি হয়েছিল না। আচ্ছা, শ্রাদ্ধ শান্তি, আর শ্রাদ্ধ শান্তি যে হবে কি করে, বাবা মায়ের এক ছেলে ছিল, তো বাবা মা শোকে এতটাই মানে শোকাহত বলে না, ছেলেরা শ্রাদ্ধ শান্তি করেইনি, মানে শ্রাদ্ধ শান্তি করাই হয়নি ওনার। এবারে কি হয়, আর মেয়েটি যে এসছে, মেয়েটি তো আমাদের এলাকার নয় তখন না, ওকে তো বিয়ে করে আনা হয়েছে, উনি বোধহয় কোনো তাহেরপুর এরকম কোনো জায়গা থেকে, মানে এরকম কোনো জায়গার মেয়ে ছিল, ঠিক আছে। এইবারে কি হয়েছে, তো ওর যেদিন মানে ওর যখন বিয়ে হয়ে আসে তারপরেই উনি মানে উনি নিজেই বলছে যে উনি ওভাবেই ওনার পিছন নিয়েছিল, বলে না যে পিছু করা, এভাবেই পিছু নিয়েছিল। এই যখন উনি বিয়ে হয়ে এখানে আসে তখন, তারপর থেকে উনি ওনার উপর লক্ষ্য রাখতো, কোনোদিন ওই ধরার সুযোগটা পায়নি। এগুলো কিন্তু উনিই বলছে যে কোনোদিন আমি ধরার সুযোগ পাইনি। আজকে দুপুরবেলাতে ও এরকমভাবে এলো চুলে কেন এসছে, আসলে এটা আমরা মানে মানি না অনেক সময়তে, যেমন আমি যেমন কিছু জায়গাতে চুল খুলে হয়তো বেরিয়ে যাই, কিন্তু এটা ঠিক না, কিছু স্পেসিফিক টাইম আছে। আমি ইভেন আমাদের অডিয়েন্সকেও সাজেস্ট করব, যাদের লম্বা চুল আছে, যাদের বিশেষ করে লম্বা কার্লি চুল, ঠিক আছে, তোমরা চেষ্টা করো যাতে ভর দুপুরবেলা হোক বা গভীর রাতে হোক, চুলের কাজটাতে পারফিউম দিয়ে বেরোবে না একদম। 3টে সময় আছে, দুপুর 12টা, দুপুর 3টে, সন্ধে 6টা আর রাত্রি 9টা। রাতের দিকটা, রাত্রি 9টার ব্যাপারটা আমি অতটা, এটা আমি তোমার থেকে শুনলাম, আমি ওটা অতটা কনফার্ম না, কিন্তু হ্যাঁ দুপুর 12টা যেটাকে বারবেলা বলে, আর দুপুর 3টে, আমার মতো সন্ধ্যাবেলাতেও আমাকে বকাঝকা করে। হ্যাঁ, সন্ধে 6টার সময়তেও মানে চুল খুলে এবং তার সাথে একটা কম্বিনেশন, মানে চুল খোলা এবং পারফিউম, এই দুটোকে একসাথে করে ওই এক্স্যাক্ট টাইমটা 10টা মিনিট ওয়েট করে যাও, 15টা মিনিট ওয়েট করে যাও, বা 10 মিনিট 15 মিনিট আগে বেরিয়ে যাও,
যাই হোক। আর চেষ্টা করবে যে একটা ছোট্ট ক্ল্যাচার হলেও পেছনে যাতে হ্যাঁ। দেওয়া থাকে, ওটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের কার্লি চুল। এইবারে উনি বলছে যে আজকে আমি সুযোগ পেয়েছি, তাই আজকে আমি সেই সুযোগ ছাড়িনি। তো আজকে ওকেই ধরেছে, ঠিক আছে? ওর চুল পুরো খোলা ছিল, পুরো কোমর অবধি চুল, না পুরো একদম কার্লি চুল। এখনকার দিনের মেয়েদের অনেক বড় বড় চুল থাকে। হ্যাঁ, আগেকার দিনে মেয়েদের অনেক বড় বড় চুল থাকতো, কোকড়ানো চুল হলে দেখতেও খুব সুন্দর লাগতো না? এইবারে তখন উনি এবার ওকে অনেকবার না মারাও হয়েছে, যে মানে যিনি বসে আর কি করছেন, যে যার কথা আমি বললাম হরিচরণ সরকার, উনি ঝাঁটা দিয়ে আসলেই মেরেছে, বাড়ি মেরেছে। কারণ কি ওকে যখন মারছে মেয়েটির লাগছে ঠিকই, কিন্তু ও অনুভব করছে, ও তো বডিটা নিয়ে নিয়েছে না, ও অনুভব করছে, তো ও চিৎকারও করছে প্রচণ্ড। মানে আমাকে জেঠু বলছে এই চিৎকারটা দেখা যায় না, মানে জেঠুরা তখন, আমি বলছি তাহলে তখন তোমাদের কি মনে হলো ভূত প্রেত আছে নাকি নেই? তখন জেঠু বলছে তখন তো আমরা পুরো আমরা যে এরকম জিনিস হতে পারে, এটা তো কোনো নাটক হচ্ছে না, কোনো থিয়েটার হচ্ছে না, মানে এরকম যে হওয়া সম্ভব ফার্স্টে ভাবতেই পারছি না, যেন এটা সত্যি সম্ভব এরকম হওয়া। ঠাকুর করে যেন কোনো দিন দেখতে না হয় এরকম কিছু। তো যখন ওকে মারা হচ্ছে না, উনি প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, যেরকম আমি বললাম, মানে মেন কথা ছাড়বে না কিছুতেই, বলছে না আমি ওকে ছেড়ে যাব না, সম্পর্ক তার পয়েন্ট অফ ভিউটাও তো দেখতে হবে, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি আমার বাবা মা কষ্ট পাচ্ছে, আমার সাথেও এরকম করেছে, আমার কি, মানে আমার কি হলো তারপর? তখন উনি খুব সুন্দর, ওনাকে দেখে ভয় লাগতো সবার, উনি খুব সুন্দর বশ করতে পারতো মানুষজনকে, মানে যাকে ডাকা হয়েছে না যে হরিচরণ সরকার, উনি আমাকে জেঠু বলেছে উনি ভূত প্রেতকেও বশ করে নেবে, ওনার এত ক্ষমতা। উনি যখন নাকি মারা গেছিল, আমি একটুখানি অন্য লাইনে বলছি আর কি, উনি যখন মারা গেছে ওনার ডেড বডি শ্মশানে নিয়ে যেতে লোকজন ভয় পেয়েছে। হ্যাঁ, মানে ওনাকে একটা মানুষের ব্যাপারে বলছে যে ওনাকে ভূত প্রেত ভয় পাবে, মানে তুমি বুঝতে পারছো কি অবস্থা? মানে ওনাকে ভূত প্রেত ভয় পাবে, এরকম ওনার এত সাহস। এইবারে উনি যখন ওকে একটা কথা বলেছে, সেই কথাটা প্রেত আত্মা না, বডি নেই তো এখন কোনো, একটা কথা বলেছে, তুই তো এককালে তোর সাথে ভালো সম্পর্ক ছিল। আমাকে জেঠু বলছে ঠিক এক্স্যাক্ট এই লাইনটাই বলেছিল, এককালে তো তোর সাথে ভালো সম্পর্ক ছিল, ভালোবাসতিস তো। তখন উনি চুপ হয়ে গেছে, আসলেই ভালোবাসতো দেখেই তো উনি সুইসাইড করেছিল। তখন বলছে হ্যাঁ, তাহলে এখন তো তোর তো দেহের মধ্যে তো তোর প্রাণ নেই, তুই যে এরকম করছিস তুই কি ওকে পাবি না তো। মানে যখন উনি দেখতে পাচ্ছে যে ঝেড়ে বা ঝাঁটা দিয়েও মেরে হোক বা বশ করে হোক, কোনোভাবেই হোক মানানো যাচ্ছে না যে ওকে ছেড়ে দেওয়ার জন্য, তখন উনি এই ধরনের কথা বলেছে। আর তখন কাজ হয়েছে, বলেছে যে তুই তো পাবি না, ওর তো বিয়েও হয়ে গেছে, তুইও তো বেঁচে নেই, সম্ভব। আর উনি একটা কথা বলেছে, আমার যদি এই জিনিস সম্ভব থাকতো আমি বেঁধে দিতাম ওকে কোনোভাবে তোর সাথে, যাতে করে ছেড়ে দেয় ওকে, এর জন্য বলছে। তখনও পাগলা, মানে একটা হাঁপায় না মানুষে, মানে তখন তো বুঝতে পারছে না যে কি করবে, হাঁপায় না, উনি তখন ওভাবে হাঁপাচ্ছে। তখন বলছে, আর সবাই দেখছে, সবাই পুরো স্টান্ড হয়ে দেখা। তুমি ভাবো আমাদের সামনে যদি ঘটনাটা যদি ঘটতো, তাহলে আমরাও কিন্তু স্টান্ড হয়েই দেখতাম, এটা দেখার মতন ঘটনা। উনি তখন বলল হ্যাঁ আমি আসলেই তো পাবো না আর। তখন বললো কিন্তু আমার তো আত্মার শান্তি হয়নি। তখন উনি আবারও বললেন যে আমি তো তোকে কথা দিলাম, আমি দায়িত্ব নিয়ে তোর আত্মার শান্তি কামনা করবো, মানে যে শ্রাদ্ধ শান্তির ব্যাপারটা উনি করবেন, এটা উনি বলল। তখন উনি বলল ঠিক আছে ছেড়ে দিচ্ছি, কিন্তু ও যদি আবার এরকমভাবে এলো, চুলে বিশেষ করে চুল খোলা থাকে এরকম দুপুরবেলাতে, আমি কিন্তু তাহলে আবার আসবো। তখন উনি একটা কথা বলল যে তোর আর কোনোদিনই আসতে হবে না, শ্রাদ্ধ শান্তি করে যে আত্মার শান্তি কামনা করাটা কিন্তু একটা বিশাল ব্যাপার, শান্তি কামনা করাটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে কিন্তু। তখন উনি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। তখন উনি একটা কথা বলে যে তুমি যে যাবে এখান থেকে, ওকে বলছে তুমি যে ওকে ছেড়ে চলে যাচ্ছ সেটা তুমি আমাদেরকে কিভাবে বুঝিয়ে যাবে। উনি তখন বলে
শিলনোড়া রাখা ছিল। উনি সবসময় সে শিলনোড়াটা ক্যারি করতো, মানে যে যিনি এসেছিল না শিলনোড়া ক্যারি করতো। শিলনোড়াটা একটা নিম গাছের সামনে রাখা ছিল। উনি বললো যে আমি যাওয়ার সময়তে একটা নিমের ডাল ভেঙে ওই শিলনোড়ার কাছটাতে ফেলে দিয়ে যাব। আমাকে জেঠু বলছে ওই ঘটনাটা যখন ঘটেছে আসলেই একটা নিমের ডাল পুরো ভেঙে শিলনোড়াটার সামনে পড়ে গেল। আর তখন সেদিনকা মানে ওই জায়গাতে, আর আমাদের ওই পুকুরটারও সত্যি একটু তো বদনাম হয়েই ছিল যে তারপরে আমাদের ওখানে যে বাঁশঝাড়টা আছে না, বাঁশঝাড়টা কেটে ফেলার ব্যবস্থা করা হয়, কারণ কি এসব জায়গাতে তো ব্যাপারগুলো বেশি ইম্প্যাক্ট ফেলে। বাঁশঝাড়গুলো, তাল গাছগুলো ছিল, আর ওই জায়গাটাতে ভয়ে আর কেউ যেত না প্রায়, মানে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়িঘর তৈরি হয়। তা এখন ব্যাপারটা অনেকটা ঠিক আছে, এখন এই ধরনের কোনো ব্যাপার নেই। আমরা এরকম অনেক ঘটনা কিন্তু শুনেছি ছোটবেলা থেকে, যেখানে ধরো কেউ পজেসড হয়েছে। বেসিক্যালি আজকে তো আর সেরকমভাবে কেউ বলে না যে ভূতে ধরেছে, আজকালকার দিনে টার্ম হয়েছে পজেশন। হ্যাঁ, ঠিক পজিশন। আছে, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের টার্ম এসছে। তো যাই হোক, ছোটোবেলা থেকে যখন এই ধরনের ভূতে ধরার ঘটনা শুনেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে যারাই ওঝা বা তান্ত্রিক, তারা যখন ভূত ছাড়াতে আসতেন বা এই রিচুয়ালগুলো পালন করতে আসতেন, তখন তারা একটা কমিটমেন্ট চাইতেন সেই আত্মার বা প্রেতাত্মার কাছ থেকে, হ্যাঁ, যে তোরা এখান থেকে যে চলে যাবি। এবার কেউ কেউ তাদেরকে রেসপেক্ট দিয়ে তুমি করে বলে, কেউ কেউ তুই তুকারিও করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যে তুমি বা তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন তার প্রমাণ কি রেখে যাবে। এরকম অনেক কিছু শুনেছি, বিশ্বাস করো। যে এরকম গাছের ডাল যে ভেঙে গেল, এটা যেমন শুনেছি, তেমন অনেক অনেক ক্ষেত্রে অনেক ঘটনায় এরকমও শুনেছি যে দাঁতে করে নাকি ভরা কলসি নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, দাঁতে করে কিভাবে ভরা কলসি, মানে ভরা কলসিটা খালি জল লোকজন ভরা, দেখতে পাবে? না, জল ভরা কলসি, মানে হ্যাঁ, যেই হ্যাঁ। মানুষটাকে ধরেছে সেই মানুষটা ওই কলসিটাকে দাঁতে করে তুলে নিয়েছে, নিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে কলসিটা ফেলে দিয়ে সে ফেন্ট হয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। মানে এরকম ঘটনা একটা আমি দেখেও ছিলাম। ঠিক আছে, কলকাতাতেই দেখেছি, বেশ 7-8 বছর আগেকার কথাই বলছি। আমার এটা নিজ চোখে দেখা, আর আমি স্টান্ট হয়ে গেছিলাম যে একটা মানুষ কী করে, এটা সম্ভব কী করে, যে সে হাতে করে তুললো, দুটো আঙুলের প্রেসারে তুললো আলাদা ব্যাপার, বাট দাঁতে করে কী করে তুলছে। যাই হোক, এরকম ঘটনাও দেখেছি। তারপর তুমি বললে যেরকম ডাল ভেঙে পড়ার যে ব্যাপারটা, মানে সত্যি এগুলো নিজের চোখে না দেখলে, মানে অন্য কেউ শুনলে ভাববে গল্প এখানে বলছি। কিন্তু কি হয়েছিল, এখানে কিন্তু মেয়েটি আগে ফেন্ট, তুমি যে ফেন্ট হওয়ার কথা বললে না, আমি তাই জিজ্ঞেস করলাম কলসি কি মুখে নিয়ে কে গেছিল, মানে ওই ব্যক্তিটি গেছিল। এখানে যেমন উনি ফেন্ট হওয়ার পরে কিন্তু নিমের ডাল ভেঙেছে, উনি কিন্তু ভাঙতে যায়নি। এখানে এখানে উনি ফেন্ট হয়েছে, উনি অজ্ঞান হয়ে গেছে যে মেয়েটি, তারপরে নিমের ডাল ভেঙে পড়েছে হচ্ছে গিয়ে ওই শিলনোড়ার কাজটাতে। এটা মানে আত্মাটা, মানে আত্মাই যেটা আত্মা বা প্রেত যেটাকে বলে, ওই যেতে যেতে মানে ওর কোনো ধাক্কাতেই হোক, ফোর্সেই হোক, ভেঙে একদম পড়ে একদম, গেছে। একদম। তো আর তুমি যে বলছো তুমি তুমি ভবিষ্যতে আরও অনেক ভূত প্রেতের জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবে, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, আচ্ছা, আমার তোমার চার্টের উপর পুরো বিশ্বাস আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা প্রেডিকশন করলে তুমি। তো যাই হোক, আমাকে একটা কথা বলো, ঠিক আছে, মানে আমি জাস্ট তোমার কাছে এটা জানতে চাই, এই যে ভূতে ধরা, ঠিক আছে, পজেসড হওয়া বা হাওয়া বাতাস লাগা, এগুলো কেন হয়? কেন হয় বলতে তুমি জানতে চাইছো যে চার্ট দেখে হ্যাঁ হ্যাঁ, বোঝা পসিবল কিনা? হ্যাঁ, বোঝা পসিবল অ্যাকচুয়ালি। যেমন আমি যেমন আমি আসলাম, তুমি যেমন আমাকে আজকে বললে যে একটু আমারটাও তোমাকে আমি যেটা বললাম, স্যাটার্ন কেতু, স্যাটার্ন রাহু, মুন কেতু, স্যাটার্ন প্লাস মুন প্লাস কেতু, তো কতগুলো গ্রহের কনজাংশন থাকে। আর একটা কনজাংশন আমি বলে দিচ্ছি, এটা ঠিক কনজাংশন অ্যাকচুয়ালি নয়, কারোর যদি বুধ রেট্রোগেট প্লাস কম্বাস্ট থাকে, আচ্ছা, এটাকে বলা হয় ভূত প্রেত বাধা। ঠিক আছে, এই ভূত প্রেত বাধাটা পজেসড হওয়ার থেকে একটু একটু আলাদা। যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টে দেখি, যাদের মার্কিউরি মানে বুধ রেট্রোগেট বক্রি প্লাস কম্বাস্ট হয় মানে অস্ত হয়ে যাওয়া। আচ্ছা, কোনো গ্রহ যখন সূর্যের একদম কাছে চলে আসে তখন তার যে ক্ষমতা সেটা আর চোখে পড়ে না অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টে, সে সূর্যের আলোতে না টোটাল ঢেকে যায়, ওকে, সেটাকে আমরা কম্বাস্ট বলি। এবারে যাদের চার্টে এই কনজাংশনগুলো থাকে
আগে আমি বুধেরটা বলে নিচ্ছি, সেটা বেশি বেটার। কারণ কি, যেহেতু পজেসড হওয়া আর ভূত প্রেত বাধাটা কিন্তু একটু আলাদা। যে আমি এটা আগেই বললাম, ভূত প্রেত বাধা বলতে সেটা তুলা রাশির ব্যক্তি হতে পারে, যেরকম আমরা জানি মিথুন রাশির ব্যক্তি হতে পারে। এই ধরনের ব্যক্তি সবসময় এক্সপিরিয়েন্স করে যে কোনো একটা নেগেটিভ এনার্জি আছে, পজেসড না বলছি না, কিন্তু এক্সপিরিয়েন্স ফিল করে। আবার বাধাটা কীরকম আসে, ওরা দেখা গেল ফিল করছে কিন্তু ওদের কথাটা কেউ বিশ্বাস করছে না। এই আমি না দেখেছি, যখন কোনো ব্যক্তির চার্টে আমরা দেখতে পাচ্ছি বুধ রেট্রোগেট আছে বা কম্বাস্ট আছে, তার মানে কিন্তু সত্যি সেই ব্যক্তিটা আসলেই কিছু ফিল করছে দেখেই তোমাকে কথাটা বলছে। সে কিন্তু এমনি এমনি বলছে না। বিশেষ করে এটা সবথেকে বেশি অ্যাক্টিভ হবে যখন তার বুধের মহাদশা স্টার্ট হবে। বুঝতে পেরেছো? তো আমি সাজেস্ট করব অবশ্যই পান্না পড়তে ওই টাইম পিরিয়ডটাতে। যদি পান্নাটা স্যুট করে যায়, অ্যাকচুয়ালি খুব একটা প্রবলেম হয় না। অবশ্যই চার্ট দেখিয়ে, মানে আমি আমার কথার ভিত্তিতে বলছি না, আমি একজনের প্রপার চার্ট না দেখে তো শুধু দশার উপরে তো আমি স্টোন সাজেস্ট করতে পারবো না। আরও অনেক রেমিডিজ আছে, তো সেটার ভিত্তিতে আমি কথাটা বললাম। আর একটা ডেঞ্জারাস যেটা হচ্ছে কি স্যাটার্ন রাহু, যেটা আমি তোমাকে বললাম, তুমি বললে না যে আমি যেটা তোমার চার্টে পেয়েছি স্যাটার্ন কেতু, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পিশাচ যোগ। ওকে, পজেসড হওয়া, বাট তুমি কোনোদিন পজেসড হবে না। কেন হবে না? যেহেতু তোমার স্যাটার্ন রাহু তোমার নেই, তোমার স্যাটার্ন কেতু আছে। যাদের স্যাটার্নের সঙ্গে রাহু, মানে শনির সঙ্গে রাহুর কনজাংশন থাকে কোনো হাউসে, বেসিক্যালি এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে যদি 8th হাউস, 12th হাউস আর ফার্স্ট হাউসে যদি পাওয়া যায় তো। আচ্ছা, তাছাড়াও কোনো না কোনো হাউসে যদি কনজাংশন যদি থাকে তো ব্যাপারটা হবে, ঠিক আছে? তো যাদের স্যাটার্ন রাহু থাকে, স্যাটার্ন তো কর্মা, রাহু হচ্ছে কি ইলিউশন, তাদের কি হয়, তারা পজেসড হওয়ার চান্স থাকে তাদের প্রচুর বেশি। তাদেরকে অ্যাকচুয়ালিতে তাদেরকে ভূতে ধরে, আর তারা যে ভয়টা পায় না, তবে তাদের এটা কেটেও যায়। তারা যদি তাদের চার্টের কথা মানে, অ্যাকচুয়ালি তাদের চার্টের কথা অনুযায়ী তারা যদি নিজের জন্মস্থানের বাইরে চলে যায়। রাহু আছে না, রাহু অ্যাকচুয়ালি বিদেশ মানে আমরা কিন্তু বিদেশ মানে কখনোই সবসময় দেশের বাইরে সেটা ধরবো না। অ্যাস্ট্রোলজিতে আমরা ধরবো নিজের জন্মস্থান, জলটাকে পার করে দিতে হবে। হ্যাঁ, নিজের যে রাজ্য সেটা ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাও, সেটা। আর যাদের স্যাটার্ন কেতু আছে, ওকে, আমাকে একটা কথা বলো, আজকে যখন তোমার সাথে আমার অফ ক্যামেরা কথা হচ্ছিল, সেখানে তুমি একটা টার্ম ইউজ করেছিলে যেটা শ্রাপিত যোগ। শ্রাপিত দোষ নয়, শ্রাপিত যোগ। এই শ্রাপিত যোগটা কি? শ্রাপিত দোষটা হচ্ছে গিয়ে, মানে আমি জানতে চাইছি এটাও কি কোনো রকম পাস্ট লাইফ কর্মার কারণে হতে পারে? হ্যাঁ, এটা পাস্ট লাইফ কর্মা থেকেই তো আসে। কি ব্যাপারটা আমাকে একটু বোঝাও। পাস্ট লাইফ কর্মা থেকে বলতে দেখো, স্যাটার্ন কর্মা যেরকম আমরা জানি, আর কেতু হচ্ছে কি মোক্ষ। তোমার এমন কোনো কর্মা যেটা থেকে তুমি মোক্ষ চাইবে কিন্তু তুমি পাবে না। স্যাটার্ন কেতু, স্যাটার্ন রাহু, এটাতেও পিশাচ যোগ আর শাপিত যোগ অ্যাকচুয়ালি একটা কনজাংশনেই তৈরি হয়, কিন্তু এটা দুটোর কিন্তু কাজ আলাদা আলাদা। যেটা তোমার, আমি শাপিত দোষের কথা এখন বলছি। শাপিত দোষটা স্যাটার্ন রাহুটাতে মেন ফোকাস করে। স্যাটার্ন কেতু যাদের আছে তাদের অ্যাকচুয়ালি শাপিত দোষে কোনো প্রবলেমই হয় না, কিন্তু স্যাটার্ন রাহু যাদের আছে তাদের প্রবলেম হয়। স্যাটার্ন রাহুতে কি হয়, তাদের একদম পরিষ্কার বাংলা ভাষাতে তাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বা তাদের নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে এমন ফ্রেন্ড সার্কেলস তৈরি হয় বা এমন নিজেদের মধ্যে সার্কেল তৈরি হয় যারা কিনা তাদের সামনে যখন ও থাকবে, ওর সামনে নিজেকে খুব ভালো বন্ধু হিসেবে বা ফ্যামিলির মানুষ হিসেবে দাবি করবে, কিন্তু আসলে পিছনে ও যখনই কোনো ভালো কাজে এগোতে যাবে, সেটা তুমি বিয়েই বলো বা কোনো চাকরি বাকরি বলো, কোনো ভালো কাজে বলো, ওকে এগোতে দেবে না, ওকে বারবার করে পিছনে টানতে চাইবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি শাপিত দোষ। তো এই ধরনের ব্যক্তিদের একটাই রেমেডি, এখানেও ওই একটাই রেমেডি, স্যাটার্ন প্লাস রাহু যাদের যাদের চার্টে আছে, আমি এটা সবার ক্ষেত্রেই বলছি, তাদের একটাই রেমেডি যে তোমরা জন্মস্থান ত্যাগ করে দাও। আচ্ছা,
স্যাটার্ন কেতু এদিক থেকে সেফ আছে, তাদের শাপিত দোষ আছে কিন্তু তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যেহেতু তারা ডিভাইনলি প্রোটেক্টেড। ওকে, মানে তুমি বলতে চাইছো যে এই শ্রাপিত যোগ কোনোভাবেই খণ্ডন করা যায় না? খণ্ডন করা যায়, তো বললাম যে দোষ তো তুমি খণ্ডন করাতে পারবে না। যদি তুমি জন্মস্থানের বাইরে চলে যাও, তোমার এক কথাতে তোমার যারা পুরনো বন্ধু বান্ধব, পুরনো মানে আত্মীয় স্বজন, অ্যাকচুয়ালি যারা আত্মীয় স্বজন, তুমি তাদের থেকে দূরে চলে যাও, আচ্ছা, তাহলে তোমার এই শাপিত দোষটা তোমাকে আর কোনোদিন এফেক্ট করবে না। দোষ তোমার চার্টে যেটা নিয়ে তুমি জন্মেছো, সে দোষ সারা জীবন থাকবে, লাইফ লং থাকবে। হ্যাঁ লাইফ লং থাকবে। তুমি সেটা থেকে বাঁচতে পারবে কি করে, সেটার উপায় হলো এটাই, যদি তুমি জন্মস্থান দেখো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যাদের চার্টে এই শ্রাপিত যোগ থাকে তাদের লাইফে কি কি ধরনের প্রবলেম দেখা যেতে পারে? তাদের লাইফে প্রবলেম দেখা যেতে পারে বলতে, তারা যখনই কোনো সাকসেসফুল কাজ করতে যাবে, হয়তো কাজটা সাকসেস হয়ে বসে আছে, কাজটা একদম এন্ড মোমেন্টে কি সাকসেস হবে না। মানে বলতে চাইছো তীরে এসে তরি ডোবার একটা প্রবণতা রয়েছে। বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ে ভেঙে যাবে। ওকে, নজর খুব তাড়াতাড়ি লেগে যায় এদের, নজর খুব তাড়াতাড়ি লেগে যায়, এদের মানুষে অনেকভাবে ক্ষতি করে। এদেরকেই সবসময় যে প্রেত আত্মা বা ভূত প্রেত দিয়েই পসেসড হবে এরকম তো নয়, অন্যরকমভাবেও মানুষের ক্ষতি করে না। যেমন ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, তো এরা ব্ল্যাক ম্যাজিক দিয়েও খুব তাড়াতাড়ি পসেসড হয়ে যায়। এটা কিন্তু আমি স্যাটার্ন রাহুর কথা বলছি, স্যাটার্ন কেতুতে এফেক্টটা করে না, এটারও নাম একই কিন্তু এফেক্ট করে না ওভাবে। আচ্ছা, তো এই যেমন আমরা শ্রাপিত যোগ নিয়ে কথা বললাম, এরকম আরও একটা যোগ আছে যেটা হচ্ছে পিশাচ যোগ, ঠিক আছে, যেটা শুনলে কোথাও না কোথাও একটু ভয় লাগে। তো কোথাও না কোথাও কি এই কোনো ধরনের নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থেকে এগুলো আমাদের চার্টে আসে? মানে এই পিশাচ যোগের কথা বলছি আমি। হ্যাঁ, পিশাচ যোগ স্যাটার্ন রাহুতেই আসে, স্যাটার্ন রাহুতেই আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, স্যাটার্ন রাহুতে আসে, আবার স্যাটার্ন কেতুতে আসে। যারা স্যাটার্ন কেতু যাদের আছে, আমি আবারও রিপিট করছি, তারা ডিভাইনলি প্রোটেক্টেড। তাদের ভূত প্রেতে ইন্টারেস্ট থাকবে, প্ল্যানচেটে ইন্টারেস্ট থাকবে, তারা খুব সাহসী হবে। তাদের লাইফে জীবনে কোনো না কোনো দিন এমন একটা ঘটনা ঘটবে যারা হয়তো মানে এদের এই স্যাটার্ন কেতু যাদের থাকে, তারা ছোট থেকে কিছু কিছু ব্যক্তি এমন হয়, কিছু কিছু তারা যে আমরা ভূত পেতে বিশ্বাস করি না, মানি না, কিন্তু তাদের লাইফে এমন কোনো একটা ঘটনা ঘটে যার পর থেকে তারা ভূত পেতে বিশ্বাস করা স্টার্ট করে কিন্তু ভয় পায় না। ওকে, তারা ভূত পেতে বিশ্বাস মানে করা স্টার্ট করে কিন্তু কি বললাম, ভয় পায় না। ওদের ভূতের উপর একটা মানে চাহাত, যেটাকে এক কথাতে আমরা হিন্দিতে বলে থাকি যে খুব মানে আমরা জানতে চাইবো কি, ওরা ভূত খুঁজতে বেরোয় এক কথাতে। মানে প্ল্যানচেট হোক বা কোনো হন্টেড প্লেসে হোক, ভিজিট করতে খুব ভালোবাসে এনারা। কিন্তু স্যাটার্ন রাহুতে আবার, এর জন্যই স্যাটার্ন রাহুর ক্ষেত্রে শাপিত দোষ বলো বা পিশাচ যোগ বলো, এটা নেগেটিভ এফেক্ট ফেলে। কিন্তু এই নেগেটিভ এফেক্টটা কিন্তু স্যাটার্ন কেতুতে ফেলছে না, সেটা তুমি পিশাচ যোগেই দেখো, তুমি শাপিত দোষেই দেখো। আচ্ছা, মানে একটা স্পেসিফিক দোষ বা যোগ এক এক রকম প্ল্যানেটের পজিশনে এক এক রকম এফেক্ট দেয়, সেটা ভালো এফেক্টও দিতে পারে, খারাপ এফেক্টও দিতে পারে। হ্যাঁ অবশ্যই, যেমন আমি কি বললাম, স্যাটার্ন কেতু ওরাও তো ভূত দেখছে, কিন্তু ওরা কি ভয় পাচ্ছে? পাচ্ছে না তো। কিন্তু স্যাটার্ন কেতুর পরে স্যাটার্ন রাহু, ওরা কিন্তু ভয় পাচ্ছে, ওরা পজেসডও হচ্ছে, ওরা ওদের উপর ব্ল্যাক ম্যাজিক খুব তাড়াতাড়ি কাজ করবে। ওকে, কেন করবে সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ বলো। যাদের স্যাটার্ন রাহু থাকে তাদেরকে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টসে তাদের চার্ট দেখে এটা মানা হয়, বা যেটা আমরা জানি, আমরা যেটা জেনেছি যে তারা বোধ হয় অ্যাকচুয়ালি না, অবশ্যই তারা আগের জন্মে তন্ত্রমন্ত্র করত। আচ্ছা, ওই কর্মা পাস্ট লাইফ যেটা তুমি বললে, তারাই ভূত প্রেত সেই তাড়ানো হোক, ভয় না পাওয়া হোক, তন্ত্রমন্ত্র করা হোক, সেটার সঙ্গে তারাই যুক্ত ছিল। তাই এই লাইফে তাদের উপর যে মানে পজেসড হওয়ার যে শার্প লেগে আছে, স্যাটার্ন রাহু তাদের উপর পজেসড হওয়ার শার্প লেগে আছে পুরো। বুঝতে পেরেছ? আমরা এতগুলো দোষ নিয়ে কথা বলছি, ঠিক আছে, বাট অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলার সময় যদি আমরা দোষ নিয়ে কথা বলি তাহলে একটা স্পেসিফিক জিনিস নিয়ে কথা না বললে, ঠিক আছে, মানে মানুষের সব থেকে বেশি ইন্টারেস্ট থাকে। তার কারণ আমাদের লাইফে বিয়ে হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
আর বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাধা আসে একটা স্পেসিফিক দোষের কারণে, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। ওকে, তো এই মাঙ্গলিক দোষটা কি সত্যিই বাচ্চাটার ক্ষেত্রে একটা ভ্যালিড দোষ, নাকি এটা ওভার হাইপ একটা কনসেপ্ট? প্রথম কথা, যারা মাঙ্গলিক তারা তাদের মতন অ্যাম্বিশিয়াস যেটাকে বলে পৃথিবীতে পাওয়া যাবে না। হুম। তো মাঙ্গলিক দোষ জানতে গেলে আগে দেখতে হবে যে মাঙ্গলিক ব্যক্তি ঠিক কারা। যদি কারোর চার্টে প্রথম ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে আর 12 নম্বর ঘরে মঙ্গল বসে যায়, তাহলে সেই মঙ্গল তোমাকে মাঙ্গলিক বানায়। আচ্ছা। তবে সাউথ ইন্ডিয়ান কনসেপ্টে যাদের মঙ্গল দ্বিতীয় নম্বর ঘরে থাকে তাদেরকেও মাঙ্গলিক দোষে ফেলা হয়, কিন্তু ওটা কনসিডার খুব একটা বেশি কখন মানে কোথাও করা হয়, কোথাও, তো ওটাকে আমরা রেখে দিচ্ছি, ওটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় পুরো। এইবারে যারা মাঙ্গলিক, প্রথম কথা, হ্যাঁ 7 নম্বর ঘরের মঙ্গল আর 8 নম্বর ঘরের মঙ্গল এটা আসলেই ম্যারেজে একটু প্রবলেম ক্রিয়েট করে। কেন করে? কারণ কি 7 নম্বর ঘরটা না প্রপার বিয়ের, ঠিক আছে। 8 নম্বর ঘরটা এনলস, মানে তোমার যেখানে বিয়ে হচ্ছে সেই ফ্যামিলির দিকে। আবার প্রথম ঘরের যে মঙ্গল সেও একদম 7 আর 8-এরটা ওভার হাইপড আর কি। প্রথম ঘরের যে মঙ্গল সেও তো 7 নম্বর দৃষ্টি বিয়ের ঘরেই তো দিচ্ছে, যদি সোজাসুজি 7 নম্বর দিকে তাকায়। 12 নম্বর ঘর থেকেও দেখছে। এবার কি, যারা প্রথম কথা মাঙ্গলিক, ওই যে বললাম তাদের মতন এনার্জেটিক অ্যাম্বিশিয়াস তুমি পাবে না, তবে হ্যাঁ এদের সেক্সুয়াল ডিজায়ার্স খুব হাই হয়। আচ্ছা। ঠিক আছে। আবার আর একটা ব্যাপার কি, আমরা যেটা দেখি, প্রথম কথা মাঙ্গলিক দোষ যে কাটানো, আমি একটা কথা তোমাকে শুরুতে বললাম, যদি কারোর কোনো দোষ থাকে সেটা কোনোদিনই, যে দোষ নিয়ে তুমি জন্মেছো সেই দোষ কোনোদিন কাটবে না। মানে খণ্ডন হয় না, বাট প্রশমন করা গেলেও যেতে পারে। প্রশমন করা গেলে যেতে পারে বলতে, দেখবে তুমি এটা অনেক সময় তো শুনেছো যে এই মাঙ্গলিক তাহলে গাছের সাথে একটা কুম্ভ বিবাহ যেটাকে বলা হয়, যে একটা বিয়ে দিয়ে দেওয়া, আসলে কি দোষ কেটে যায় না। ওই ব্যক্তির বিয়ে হলে বিয়েতে যে ঝামেলাগুলো হতো সেই ব্যাপারটা ওই গাছের সাথে বিয়েটা দিয়ে কাটিয়ে দেওয়া হলো, ওর কিন্তু মাঙ্গলিক দোষ কাটেনি। মাঙ্গলিক দোষ যদি কাটার হয় তোমার চার্টেই কেটে যাবে জন্মানোর সময়, এটাও পসিবল। এটা কিভাবে পসিবল? অনেকের হয়তো চার্টে মাঙ্গলিক দোষ কেটে বসে আছে, অনেকে জানেই না। ওকে, কিভাবে? ধরো তোমার যে ঘরগুলোতে মঙ্গল বসে আছে সেই ঘরগুলোতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, নিজের 7 নম্বর, একদম 7 নম্বর দৃষ্টি, 7 নম্বরটাই বেশি এফেক্ট করে আর কি। 7 নম্বর দৃষ্টি দিচ্ছে, বা শনি দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে, বা মঙ্গল সূর্যের সাথে বসে আছে, যে ঘরগুলোর কথা বললাম আমি, তাহলে তোমার মঙ্গল দোষ হয়েছিল, মানে মাঙ্গলিক দোষ, মঙ্গল দোষ না একদমই, মাঙ্গলিক দোষ হয়েছিল, কিন্তু মাঙ্গলিক দোষ তোমার সাথে সাথেই কেটে গেছে। মাঙ্গলিক দোষ কেটেছে, তোমার যে মাঙ্গলিকের যে বৈশিষ্ট্য কিন্তু তোমার থেকে কাটেনি। তুমি অ্যাম্বিশিয়াসই আছো, তুমি এনার্জেটিকই আছো। আর যারা মাঙ্গলিক হয় তুমি তাদেরকে কোনো কাজ এখনই বলবে, কখন, মানে ওরা তোমার থেকে খালি টাইমটা জানতে হবে যে বেরোবো কখন কাজটা করতে, তুই বল এক্ষুনি চল করে দেবো। আমি আবারও রিপিট করছি, এদের মতন এনার্জেটিক তুমি কাউকে পাবে না। আর হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মাঙ্গলিক হয় অবশ্যই এটাই চেষ্টা করবে যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের। এক্স্যাক্টলি, আমি এই টপিকটাতে আসতাম। ঠিক আছে, আমি দুটো প্রশ্ন তোমাকে করছি, তুমি আমাকে আনসারটা করো। ঠিক আছে, যে ধরো কেউ মাঙ্গলিক, তার যদি বিয়ে না হয়, ঠিক আছে, মানে সে বিয়ে করলো না তার লাইফে, তাহলে কি হতে পারে? আর মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে কতটা সেফ? মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়েই সেফ, প্রথম কথা। আমি সেকেন্ডটারই আগে উত্তর দিলাম। আচ্ছা, মানে এক্ষেত্রে এটা কাজ করবে না তো যে দুজন মাঙ্গলিকের ক্ষেত্রে জিনিসটা আরও বেশি ব্লাস্ট করল? একদমই না। যখন তোমার, আমি ফার্স্ট কোয়েশ্চেনে আসি, আগে আমি সেকেন্ড কোয়েশ্চেনটারই অ্যান্সার করছি। মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকেরই বিয়ে সেফ। তাতে কি, দুজন মাঙ্গলিক ব্যক্তির যে টেম্পারমেন্ট, যে অ্যাগ্রেশন বা যে সেক্সুয়াল ড্রাইভ বা ডিজায়ার্সই বলো তুমি, দুজনকে বুঝতে পারে। ঠিক আছে, তো আর ওনারা যখন বিয়ে করেন
তখন বিয়ের সময়টি ওনাদের যে দোষ, ওই যে বললাম কেটে তো যায় না, ওনাদের যে ঝামেলাটা হওয়ার কথা বিয়ের পরে, মঙ্গল তো অ্যাগ্রেশন না, মঙ্গলের কারণেই তো মানুষ মাঙ্গলিক হচ্ছে, সেটা কেটে যায়, সেটা হওয়ার কোনো চান্সই থাকে না, সেটা হওয়ার চান্সেস লো হয়ে যায়, চান্সই থাকে না। ওই যে বললাম মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকেরই বিয়ে সেফ। কিন্তু আমি আরেকবার বলবো, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা অবশ্যই দেখিয়ে নেবেন যে আপনাদের মাঙ্গলিক দোষ চার্টেই কেটে যাচ্ছে কিনা। যেরকমটা আমি বললাম, বৃহস্পতি দেখে নিচ্ছে বা শনি দেখে নিচ্ছে বা কোনোভাবে সান মানে সূর্যের সঙ্গে মঙ্গল কনজাংশনে আছে, তাহলে কিন্তু ওনার চার্টে অলরেডি মানে মঙ্গলের যে মাঙ্গলিক এফেক্টটা সেটা কিন্তু চলে গেছে। তাহলে পরে সেই ব্যক্তি যেন মানে সেই ব্যক্তি চাইলে অমাঙ্গলিক যিনি আছেন তার সাথে বিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে সেই ব্যক্তি যেন কোনো সপ্তম ঘরের মাঙ্গলিক বা অষ্টম ঘরের মাঙ্গলিকের সাথে বিয়ে না করে। তো আমি এখন তোমার কাছ থেকে যেটা জানতে চাই সেটা নিয়ে প্রচুর মানুষের অনেক কনফিউশন রয়েছে, আর এই কনফিউশন থেকে তারা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলে যেটা তাদের জন্য বিপজ্জনক। তারা ভাবে যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর এরকম প্রচুর ব্যানার, প্রচুর পোস্টার আমরা রাস্তায় দেখতে পাই যে আমি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবো, ঠিক আছে? তুমি আমাকে একটা কথা বলো, অ্যাস্ট্রোলজি কি অ্যাকচুয়ালি লাইফ চেঞ্জ করতে পারে, না অনলি আমাদের ফিউচার প্রেডিক্ট করে আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাতে পারে? কোনো দিন অ্যাস্ট্রোলজি কোনো দিন কারোর ভাগ্য চেঞ্জ করতে পারে না। এটা একটা বিশাল বড় মিথ। যারা যারা এটা দেখছেন আমি অবশ্যই বলবো, অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজার, ঠিক আপনাকে যেরকম আপনি ছোটোবেলাতে পড়াশুনো করতেন বা আমরা ছোটোবেলাতে পড়াশুনো শিখেছি, আমাদের শিক্ষক আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, বাবা মা সঠিক রাস্তা দেখিয়েছে, আমরা এত বড় হয়েছি। একজন অ্যাস্ট্রোলজার, শুধু একজন ভালো অ্যাস্ট্রোলজার, আমি ভালো কথাটা ইউজ করছি, অবশ্যই খুব সঠিক আর ভালো অ্যাস্ট্রোলজার, অনেস্ট অ্যাস্ট্রোলজার তোমাকে শুধু নিজের কোন কোন দিকগুলো ঠিক করলে তোমার জীবনটা ভালো দিকে যাবে সেটা করতে পারে। তোমার জীবন কোনো দিন চেঞ্জ করা পসিবল না, জীবন একজনই চেঞ্জ করতে পারে, উপরওয়ালা, ঠিক আছে? কোনো দিন অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি কোনোটাই তোমার ভাগ্য, তোমার জীবন পরিবর্তন করতে পারবে না, একটু সুন্দর করার চেষ্টা করতে পারে হয়তো। বড়জোর। যেখানে আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরো পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার কথা ছিল, পা বাদ চলে যাওয়ার কথা ছিল, একজন অ্যাস্ট্রোলজারের সঠিক পরামর্শে আমি যদি ঠিকঠাক ওয়েতে থাকি তাহলে হয়তো আমার পা একটু কেটে ছড়ে যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বড় জিনিসটা থেকে আমাকে প্রোটেক্ট, হ্যাঁ কাটিয়ে দেবে। কিন্তু তোমার সাথে যেটা আসলেই হওয়ার আছে সেটা হবে, সেটা তোমার হবেই, কারণ কি ওটা তোমার ভবিতব্য। তোমার ভবিতব্য কখন লেখা হয়েছে? যখন তুমি জন্মেছো। আমরা এত বড় বা আচ্ছা আমার কথা তো ছেড়েই দাও, কোনো অ্যাস্ট্রোলজারই হোক বা কারোর, আমরা তো মানুষই তো অ্যাস্ট্রোলজার না, কারোর এত ক্ষমতা হয়নি যে সেটাকে খণ্ডন করে দেবে। কাটানো যেতে পারে অল্পের উপরে। তোমার কি মনে হয় হোয়াট ইজ মোর পাওয়ারফুল, কর্মফল বা নিজের কর্ম, নাকি প্ল্যানেট পজিশন, প্ল্যানেট অ্যালাইনমেন্ট? প্ল্যানেট অ্যালাইনমেন্ট অর প্ল্যানেট পজিশন, এটাই তোমার পাস্ট লাইফ কর্মা বা বর্তমানে তুমি কি করবে। একটু এলাবোরেট করো। হ্যাঁ আমি বলছি, অ্যাকচুয়ালি পাস্ট লাইফে তুমি যা করেছো সেটার কিছু কর্জা যেটাকে আমরা বলি, সেটা তোমার এই লাইফে তোমাকে দিতে হবে, বা তুমি এই লাইফে জন্মেছই হয়তো সেইটা করার জন্য। এই যে এত দোষ আমরা শুনি, গ্রহণ দোষ, পিতৃদোষ, এই যে তোমার পিশাচ দোষ বা তোমার ধরো শাপিত দোষ, এই যে দোষগুলো, এগুলো কিন্তু পাস্ট লাইফ কর্মা থেকেই আসে। এই পাস্ট লাইফ কর্মাটা তোমার চার্টে তুমি কিভাবে বোঝো যে তোমার কোনো কর্মফল থেকেই তোমার একটা কাজ আটকে আছে, সেটা হয়তো কোনো না কোনোভাবে তোমার পাস্টের কোনো কর্মার সাথেই যুক্ত। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা চার্ট আছে আমার, মানে আমি একটা ক্লায়েন্ট দেখেছিলাম, সেই ক্লায়েন্টের চার্টে না, সেই ক্লায়েন্ট আমার কাছে যখন এসছে, খুব মজার ব্যাপার হলো, ওর খুব ভালো বন্ধু তো হয়, ও বন্ধুদের জন্য প্রাণপণ দিয়ে অনেক কিছু করে, কিন্তু ওর বন্ধু টেকে না। ওর বন্ধুই সেই ভাই সেজে শত্রু হয়ে যাওয়ার যে ব্যাপারটা না,
ওর সেটা আছে। তো এটা উনি আমাকে বলে, অ্যান্ড আমি তখন বলি হ্যাঁ এটা তো স্বাভাবিকই, কারণ কি আপনার চার্টে তো 11th হাউসে কেতু আছে। কেতু চার্টে যেখানে বসে যাবে সেই হাউস থেকে তোমাকে মুক্তি দিয়ে দেবে, মানে সে হাউসের কোনো কিছু তুমি কখনো পাবে না, আচ্ছা, সে হাউস থেকে তোমাকে ডিট্যাচ করে দেবে। আর 11th হাউসকে আমরা জানি বন্ধুত্ব, গেইন, তুমি সারা জীবনে কতটা সঞ্চয় করবে, কত বন্ধু কামাবে, তোমার বন্ধু টিকবে কি টিকবে না, তোমার বন্ধু ভালো হবে নাকি খারাপ হবে, নাকি সাপ বেরোবে, সেটা কিন্তু তোমার ওই 11 নাম্বার হাউসই বর্ণনা করে। তো ওর 11 নাম্বার হাউসে কেতু আছে, তাই ওর কোনো বন্ধু বান্ধব টেকে না। তো এর থেকে কি, মানে এর থেকে আমরা যেটা প্রেডিকশন দিই, এই ব্যক্তির পুরনো জন্মে প্রচুর বন্ধু বান্ধব ছিল, প্রচুর ছিল, মানে এত ছিল কেতু এই জন্মে যখন তার ওই 11 নম্বর ঘরে বসে আছে, কেতু এই যে বললাম, কেতু বলে ভাই ছেড়ে দে, ঠিক আর দরকার নেই। কেতু মোক্ষ বললাম না, ও তো তোমার মানে ও হচ্ছে, ওর কথা কি আছে পৃথিবীতে, সব ছেড়ে দাও, সবই মোহ, সবই মায়া। যদি আমি কেতুকে একটা প্ল্যানেট হিসেবে কথা বলছে ধরি, কেতু এই কথাই বলবে। তো ওই হাউসে বসে নিজে কিন্তু মোহমায়া ত্যাগ করতে পারেনি, তখন অমৃত পান করতে গেছে। কিন্তু কেতু তোমাকে সব সময় বলবে মোহ আর মায়া ত্যাগ করে দাও। এরকমই তোমার পাস্ট লাইফের সঙ্গে এভাবেই গ্রহগুলো কানেক্টেড। অ্যাস্ট্রোলজি কি 100% অ্যাকিউরেট? তোমার কি মনে হয়? এটা খুবই টাফ, আবার খুবই মানে খুবই ভ্যালিড কোয়েশ্চেন। কারণটা কি জানো আমি কেন এই হ্যাঁ, প্রশ্নটা বলো, করলাম? বলো। কারণ আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা লাইফে ছোট থেকে ছোট ডিসিশন নেওয়ার আগেও অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দেখে। ঠিক আছে, মানে কোথাও ঘুরতে যাচ্ছে তখন তার প্রেডিকশন দেখছে, মানে আজকের দিনটা কীরকম যাবে। আজকাল তো প্রচুর অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, সেখানে তুমি ডেলি লাইফ অ্যাস্ট্রোলজি দেখতে পারো, ডেলি লাইফ প্রেডিকশন, ডেলি লাইফ হরোস্কোপ দেখতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি মানে অ্যাস্ট্রোলজি সবসময় 100% অ্যাকিউরেট হয়? হয়তো অ্যাস্ট্রোলজিক্যালি সেখানে এমন কিছু প্রেডিকশন করা আছে, হয়তো সে আর নিজের কাজটাই করতে গেল না, বাট হয়তো গেলে তার কাজটা ঠিকঠাক হতো। আমি সেটা জানতে চাইছি, মানে সবসময় কি অ্যাস্ট্রোলজির ওপর এরকম ভরসা করে কাজ করা উচিত? মানে যদি 100% হয় তাহলে হয়তো অবশ্যই করা উচিত। আমি একটা কথা সবাইকে বলবো, তোমাকে নিয়ে আমাদের যারা অডিয়েন্সটা সবাইকে বলবো, কোনো কিছু বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না। ঠিক আছে, নিজের উপর বিশ্বাস আনো। অবশ্যই একটা ভালো অ্যাস্ট্রোলজারের খুব দরকার, কিন্তু যেটাকে তুমি বললে 100% অ্যাকিউরেট, দেখো অ্যাস্ট্রোলজি আমি যেটা তোমাকে বলেছি, তোমাকে গাইডেন্স দেবে যে তোমার এইটা না করে তোমার কেরিয়ারটা তোমাকে আমরা মানে দিয়ে দিই যে চুজ করতে পারো তুমি কোনো না কোনোভাবে। তোমার ইঞ্জিনিয়ারিংটা আমি দেখতে পাচ্ছি হবে, কিন্তু তোমার কিন্তু মেডিকেল প্রফেশন নেই। তাহলে কোনো ব্যক্তি যদি 21 বছর বয়সে একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, ভালো অনেস্ট, সেটাও তোমাকে খুঁজতে হবে, সেটা খোঁজারও, সেটা পাওয়াও ভাগ্যের ব্যাপার। কারণ কি এখন যেটা তুমিই আমাকে বললে অনেক সফটওয়্যার আছে, তারপরে এক কথাতে অনেক ভণ্ডামি যেটাকে আমরা বলে থাকি, এটা তো হয়েই থাকে। তো খুঁজতে তোমাকে হবে। সে এখন ভালোভাবে চার্ট পড়ে তোমাকে সাজেস্ট করলো, না তোমার তো মেডিকেল প্রফেশনটা ঠিকঠাক যাচ্ছে না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ট্রাই করো। সে কেরিয়ার প্রেডিকশন দেখা গেল নিতে গেছে, তো তাকে এটা বলা হলো তুমি এদিকে না করো, তুমি তো তাকে কিন্তু একটা পথ দেখানো হলো। ঠিক আছে, তাকে কিন্তু পথ দেখানো হলো। এবার প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গাতে বেরোতে গেলে, এখানে যেতে গেলে, ওখানে যেতে গেলে এতটা অন্ধবিশ্বাস করতে আমিই না করব। কারণ কি, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে। এটা কেউ করবেন না। অবশ্যই কারোর নিজস্ব পার্সোনাল অ্যাস্ট্রোলজার আছে, বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। আমিও যে কথাগুলো বলছি, আপনাদের যতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে ততটুকুই বিশ্বাস করবেন, যাচাই করবেন প্রয়োজনে, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। লাস্ট আমি একটা প্রশ্ন করতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় অ্যাস্ট্রোলজি বা এই জ্যোতিষবিদ্যা দিয়ে ডেথ প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, কিন্তু ডেথ প্রেডিক্ট মানে তুমি যেটা আমাকে বলছো, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে গিয়ে বা ক্লায়েন্ট দেখতে গিয়ে প্রচুর মানুষের কোয়ারি থাকে, আমি মরবো কবে, এটা একটু দেখে দিতে পারবেন, বা একটু আমার ফ্রেন্ডরা বা আমার বাড়িতেই অনেকে আমার ফ্রেন্ডরা এটা দেখে দিতে পারবি। এটা অ্যাকচুয়ালি করাটা ঠিক না। প্রথম কথা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। উনি যখন
যেভাবে লিখে রেখেছে কিছু করার নেই আমাদের। কারোর ডেথ প্রেডিক্ট করা কোনো মানুষের উচিত না, কোনো অ্যাস্ট্রোলজারের উচিত না, কিন্তু হ্যাঁ করা সম্ভব, আমরা করতে পারবো, কিন্তু আমি কোনো দিন ট্রাই করিনি আর ভবিষ্যতেও ট্রাই করব না, কারণ কি ওটা উপরওয়ালা লিখে রেখেছেন। না তুমি তো প্রেডিক্ট করতে পারো, বাট জিনিসটা তো ডিসাইডেড এবং ডেস্টাইন্ড অলরেডি হয়ে রয়েছে যে হ্যাঁ মানে কোন সময় হতে পারে, বা আমাদের জীবনে যেমন অ্যাস্ট্রোলজাররা কি কোন কোন বছরে ফাঁড়া আছে সেটা বলে দেয়। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তো সেটাও তো কাইন্ড অফ আ প্রেডিকশন। হ্যাঁ, তো সেই থেকে মৃত্যু হবে কি না সেটা কিন্তু আমরা বলতে পারবো না। যে ওই আমরা যেমন একটা, আমি যেমন বলতে পারি যে একজনের চার্ট দেখলাম, সেই চার্টে বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, ওনার 1 বছর আছে মঙ্গলের মহাদশার, আবার ওনার সঙ্গে অঙ্গারক দোষও আছে। ঠিক আছে, তো ওনার যে অঙ্গারক দোষ আছে সঙ্গে, ওনার এই মঙ্গলের এই যে 1 বছর মহাদশাটা কাটবে, কোনো মহাদশা কেটে যাওয়ার মানে একদম কাটার আগে না কিছু একটা দাগ দিয়ে যায়, কলঙ্ক দিয়ে যায় তার। ঠিক আছে, তো আমি তাকে একটা কথাই বললাম যে আপনি কিন্তু একটুখানি বাইক হোক, আগুন হোক, বাইক নিয়ে যখন রাস্তাতে বেরোবেন সাবধানে, আগুন থেকে একটুখানি সাবধানে, প্রয়োজনে আপনি ডেইলি লাইফে চেষ্টা করবেন আগুন সামনে জ্বালিয়ে রাখার, কোনোভাবে কাঠ হোক বা কাগজ টাগজ, খবরের কাগজ বা কিছু হোক, রোজ একটুখানি সামনে পোড়ানোর, মানে ও তো আগুনটা দেখছে না চোখের সামনে। তো এইভাবে তার যে অ্যাক্সিডেন্টস বা ফাড়াগুলো কাটানো বলতে কি মানে ওটা তো প্রপার কাটবে না, একদম ছোট থেকে ছোটোর উপর দিয়ে ব্যাপারটাকে কাটিয়ে ফেলা, যাতে ওটার কোনো খারাপ ইম্প্যাক্ট বা খুব ডিপ ইম্প্যাক্ট ওই মানুষটার উপরে না পড়ে। কিন্তু ডেথ যে প্রেডিকশনের ব্যাপারটা করা উচিত না। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে উচিত অনুচিতটা পুরোপুরি নিজের মোরালিটির ওপর। আমি জানতে চাইছি যে অ্যাস্ট্রোলজি কি ডেথ প্রেডিক্ট করতে পারে? হ্যাঁ আমি এটা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, করতে তো পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে, যেটাকে মৃত্যুযোগ বলে। বিবাহ যোগ, মৃত্যুযোগ আছে একটা পার্টিকুলার 2টো প্ল্যানেটারি পজিশনে। এই কনজাংশনটা অ্যাকচুয়ালি সেটা কি আমি বলে দেবো? তুমি আমাকে পার্সোনালি বলো। ওকে, ঠিক আছে, কারণ না হলে সবাই শুরু করে দেবে নিজেদের মৃত্যু কবে হবে সেটা আমি এর জন্যই এটা অ্যাকচুয়ালি আমিও সেটা চাই না, কারণ কোথাও না কোথাও এটা নিয়েও আবার একটা ব্যবসা শুরু হয়ে যেতে পারে। এর জন্যই এটা বলতে চাইছিলাম না। একদমই তাই, আমি চাই না সেটা, বাট অবভিয়াসলি হ্যাঁ করা যেতে পারে। জানতে চাই। আর আচ্ছা এটা বলে দাও। আমি পার্সোনালি জানতে চাইবো, বাট অবশ্যই অন ক্যামেরায় নয় বা পডকাস্টে নয়। ঠিক আছে, মানে সেলফ নলেজের জন্য হয়তো আমি জানতে চাইবো, বাট আমি এর জন্যই এই যে ডেথ প্রেডিকশন করার ব্যাপারটা, আমি এই জন্যই এটাতে আসতে চাইছিলাম না। আমি এই জন্যই বারবার করে বলছি হ্যাঁ প্রেডিক্ট করা সম্ভব। এখন আমি প্রেডিক্ট করা সম্ভব কথাটা বলছি, সবাই তো আমার থেকে তো জানতে চাইবে না যে কিভাবে প্রেডিক্ট করা, কেন বলছে প্রেডিক্ট করা সম্ভব, তাহলে কিভাবে। আমি এর জন্য এই কোয়েশ্চেনটা বারবার করে কারণ কি 2টো প্ল্যানেট এমন আছে, আমি একটু পার্সোনালি কথা বলছি, কিন্তু একটু 2টো প্ল্যানেট এমন আছে যে প্ল্যানেটারি পজিশনের জন্য ইভেন কেউ এমন প্ল্যানেটারি পজিশন নিয়েই জন্মায় যে তাদের সাডেন ডেথ হবে, নেগেটিভ ইনফ্লুয়েন্সে সাডেন ডেথ হবে, সেটা পর্যন্ত বলা সম্ভব। ওকে, আমি এই জন্য এই ডেথের ব্যাপারটাতে আসতে চাইছি। ঠিক আছে, আজকে পডকাস্টের পরে আমি এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে ডিসকাস করব। আর একটা জিনিস যেটা আমি জানতে চাই, অ্যান্ড এটাই আমার লাস্ট জিজ্ঞাসা আজকে তোমার কাছে, আমি এটা স্পেসিফিক্যালি জানতে চাই যে অ্যাস্ট্রোলজি দিয়ে কি ডেথ প্রেডিক্ট করা যায়? মানে যদি এটা করা যায় তাহলে আমি জানতে চাইবো তার কারণ, তাহলে হয়তো বহু মানুষের প্রাণ বেঁচে যাবে। ডেথ বলতে তুমি বলতে চাইছো সুইসাইডাল টেন্ডেন্সি যাদের আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি জানতে চাই যে অ্যাস্ট্রোলজিতে কি এরকম কোনো ইন্ডিকেশন রয়েছে যে ইন্ডিকেশন দিয়ে বোঝা যায় যে এই মানুষটা এরকম একটা টাইমে সুইসাইডাল টেন্ডেন্সি গ্রো করতে পারে বা তার সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে, যেই কারণে সে এরকম একটা স্টেপ নিতে পারে? হ্যাঁ, এটা পসিবল আর কি। কিভাবে পসিবল, যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে দেখি, যারা অ্যাস্ট্রোলজাররা আছে বা যারা প্র্যাকটিস করছি আমরা বা দেখছি, আমরা দেখা গেল কোনো চার্টে যদি বুধ দেখি, প্রথম কথা আমাকে দেখতে হবে যে সুইসাইড মানুষে করছে কখন, কেন করছে, কিসের জন্য করছে। নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হওয়া, বুদ্ধিভ্রষ্ট হওয়া, বুদ্ধিভ্রম হওয়া, মনের মধ্যে কিছু চাপা কষ্ট থেকে, তাহলে মন আর বুদ্ধি যে 2টো গ্রহ রিপ্রেজেন্ট করে, সেটা
বুদ্ধিকে বুধ, ঠিক আছে, আর মন হচ্ছে গিয়ে মুন বা চন্দ্রমা, যেটাকে আমরা জানি। তো যখন কারোর চার্টে চন্দ্র ডেবিলেটেড, নিচস্থ হয়ে যায়, চন্দ্র খারাপ থাকে, ঠিক আছে, যেটাকে আমরা খারাপ বলি, যেটা কিনা চন্দ্র খারাপ হয় বেশিরভাগটা যখন চন্দ্র কেতুর সঙ্গে কনজাংশনে চলে আসে, ঠিক আছে। আবার যখন আমরা কারোর চার্টে বুধকে রেট্রোগেট মানে বক্রি দেখি বা কম্বাস্ট দেখি, এই ধরনের ব্যক্তি, তবে দুটো মানে এই যে দু ধরনের ব্যক্তি না, দু রকমের মানে টেন্ডেন্সিটা আসবে। আবার আর একটা হচ্ছে কি, যারা কিনা ওই কর্কট লগ্নের ব্যক্তি, অনেকের আবার কর্কট লগ্ন কর্কট রাশি একই সাথে হয়, ঠিক আছে। এইবারে এই ধরনের, আমি চন্দ্র যেভাবে ইনফ্লুয়েন্স করছে সেটা বলছি, মানে আমার বিদ্যা দিয়ে আমি যতটুকু জানি আমি ততটুকুই বলছি, এর বাইরেও কিছু হতে পারে, আমি সেটাতে যাচ্ছি না। আমি যতটুকু জানি বুধের দ্বারা কিভাবে হয়, কারোর চার্টে যদি বুধ রেট্রোগেট থাকে, বকরি যেটা আমি বললাম, সঙ্গে যদি কম্পাস থাকে, তাদের সুইচ করার টেন্ডেন্সি 80 থেকে 85% বেশি হয়ে যায়। অ্যান্ড এটা হয়েওছে। কেন হয়? তারা কিন্তু খুব মেরিটোরিয়াস হয়, প্রথম কথা একটা কথা বলছি, তারা মেরিটোরিয়াস হয়, ভালো হয়, কিন্তু তাদের বুদ্ধি ভ্রম হয়, তাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়, যেটা আমি বললাম। তারা খুব ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে। আমি বলবো যাদের চার্টে, আপনারাও দেখতে পাচ্ছেন আর কি, নিজেদের যদি চার্ট দেখতে পারেন, যদি দেখতে পারেন যে বুধ রেট্রোগেট আছে বা কম্বাস্ট আছে, বলবো প্রচুর মানুষের সাথে কথা বলুন, প্রচুর মানুষের সাথে কথা বলা দরকার তাদের একমাত্র শত্রু হচ্ছে কি তাদের একা থাকা। তারা এত পরিমাণ ওভার থিঙ্কিং করবে, তারা এমন জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করবে, দেখা যাবে যে অতীতে কোনো একটা ঘটনা এখন তাকে বদারও করছে না, সেটা নিয়ে সে এত দেখা গেল ডিপলি ভাবতে চলে গেল, তখন বর্তমান যে পরিস্থিতি, তাকে নিজেকে খুব মানে ছোট মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি নিজের কাছে, বুঝতে পেরেছো? তার জন্য, তার ইনফ্লুয়েন্সে, বা এক কথাতে আমি তো আবারও বলছি, বুদ্ধিভ্রম হওয়া, চট করে করেও ফেলতে পারে। তবে সে যদি করে, লোকজন খুঁজতে থাকবে যে করলো কেন, এক্স্যাক্টলি, সে বুঝতেই পারবে না যে আসলেই করলো কেন। ওর তো এই ধরনের ব্যক্তি কীরকম ডেঞ্জারাস, সে আগের দিন দেখা যাবে তোমার সাথে পার্টি করেছে, পরের দিন তুমি দেখবে সে নেই, সে করেছে, তুমি টেরও পাবে না। এই ধরনের ব্যক্তি যদি সুইসাইড করো, তুমি টের পাবে না। আবার যাদের চন্দ্র, ঠিক আছে, বুধেরটা একটু মিস্টেরিয়াস হয়ে গেল আর কি, মানে তুমি টের পাবে না যে কেন করেছে, কিন্তু যাদের চন্দ্র দিয়ে তুমি তাদেরকে বুঝতে পারছি না, ওর অনেক দিন ধরে একটা মেন্টালি প্রবলেম চলছিল, ওর মনটা খারাপ ছিল। চন্দ্র তো ইমোশনালি এক্সপ্রেসিভও হয়, হ্যাঁ, প্রচণ্ড। তো যাদের না মুনের সঙ্গে, আমি যে বললাম চন্দ্রের সঙ্গে কেতুও থাকার যে ব্যাপারটা, আমি এনাদেরকেও সাজেস্ট করব, আপনারা প্রচুর পরিমাণে মনের কথা শেয়ার করুন, একা নিজেকে রাখবেন না। আর এই ধরনের ব্যক্তি খুব একা থাকতে ভালোবাসে, কিন্তু যেটা কিনা তাদের জন্য, মানে যারা করে না, তাদের মেন একমাত্র সত্য মানে একাকিত্ব। হ্যাঁ, যারা তাদের মেন একমাত্র শত্রু হচ্ছে গিয়ে একাকিত্ব। তাদের একা থাকাই উচিত না, প্রচুর মানুষের সাথে কথা বলো, প্রয়োজনে কাউকে, কোনো বন্ধুকে, এত বন্ধু থাকলে রাত জেগে বন্ধুর সাথে কথা বলো, কিন্তু কথা বলো, জাস্ট কথা বলো। কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার, খুব কমিউনিকেশন দরকার। টপিক নেই তাও কমিউনিকেশন হয়, আমি বলছি প্রচুর জিনিস আছে কথা বলার, একা থেকো না, এটা হচ্ছে কি মেন কথা। আর একটা যেটা আমি বললাম, কর্কট রাশি হলেও ঠিক আছে, কিন্তু আমি এমনও চার্ট পেয়েছি যাদের হয়তো কর্কট লগ্ন কর্কট রাশি, তাদের প্রচুর মেডিটেশন করা দরকার। তাদের না মুড সুইংসটাও বেশি হয়, তাদের এই একটা জিনিস ভালো লাগছে, পরের দিনই ওটা ভালো লাগবে না, ওকে, ঠিক আছে। তো চন্দ্রমার ইম্প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট লাইফে, আর এটা ফেলেও খুব ইম্প্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ আলিশা, খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে। আমারও খুব ভালো লেগেছে। প্রত্যেক দিন দেখো আমরা বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স শুনি, প্রচুর মানুষের ঘটনা শুনি, বাট আজকে তোমার ঘটনার মধ্যে আমি সেই নস্টালজিক ফিলটা পেয়েছি, যেটা আমরা ছোটোবেলায় বিভিন্ন মানুষের ভূতে ধরার ঘটনার মাধ্যমে পেতাম, ঠিক আছে, বা তখন যেটা ফিল হতো, আজকেও আমার সামহাও ওই একই রকমের একটা ফিলিংস কাজ করেছে এই ঘটনাটার প্রতি। এবং তারপর আমরা যে টপিকগুলো নিয়ে কথা বললাম, ঠিক আছে, তুমি অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছো তোমার
পারসেপশন অনুযায়ী হ্যাঁ, বা হ্যাঁ, আমি তুমি তোমার যতটুকু প্র্যাকটিস জানি। অনুযায়ী, একদমই তাই। এখনো তোমার আরো অনেক কিছু জানা বাকি আছে, কারণ তোমার সামনে একটা ওয়াইড ওয়ার্ল্ড ওপেন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি অ্যাস্ট্রোলজি নিয়ে আরো অনেক বেশি এক্সপ্লোর করবে, আর যত এক্সপ্লোর করবে আমরাও তত তোমার কাছ থেকে জানতে পারবো। সো থ্যাংক ইউ। আজকে ফার্স্ট টাইম একটা পডকাস্ট করলে, তুমি ঘটনা বলেছো, অনেক কিছু বলেছো, মানুষের মধ্যে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছো। কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। আর আমি তোমার চ্যানেলের থ্রু অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পেরেছি। আর আমি অডিয়েন্সদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো। আমি অডিয়েন্সদের জন্যও বলবো, তোমার কাছেও বলছি আরকি। আমি যতটুকু নিজের এক্সপেরিয়েন্স বা নিজের আমার যতটুকু বিদ্যা আছে, ততটুকু, ওই যে তুমিও আমাকে এখনও অনেক কিছু জানা একদম। বাকি। আমি এটা কিন্তু একদমই বলব না যে আমি এখন অবধি যা, যা বলেছি সবই একদম জেনে একদমই না। আমি যতটুকু জেনেছি ততটুকু থেকেই নিজের এক্সপেরিয়েন্স বলো বা তোমার কোয়েশ্চেন্সের অ্যান্সার বলো, তোমার যা, যা জানার ইচ্ছে ছিল বা তোমার মনে হচ্ছে এগুলো দর্শকদেরও জানা দরকার, একদম। সেগুলো আমি আমার তরফ থেকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো তারপরেও ভুলচুক থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর হ্যাঁ, আরেকটা কথা লাস্ট আমি এটা বলতে চাই, কোনো কিছু বিশ্বাস করবেন, কোনো কিছু বিশ্বাস করবে, অন্ধবিশ্বাস করবেন না। সেটা অ্যাস্ট্রোলজি হোক বা ভূত প্রেতই হোক, তাহলে কি সেই জিনিসটা না নিজের উপর খুব হাবি হয়ে যায়, খুব বেশি ভারী মনে হয়। আমরা নিজেদের ডিসিশন তখন নিজেরা নিতে পারি না। তাই Correct. এটা করবেন না। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো। এক্সপেক্ট করবো খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে এরকম একটা ভৌতিক অকাল্ট বেসড অ্যাস্ট্রোলজিক্যাল আড্ডা আমরা দেবো। আজকের এপিসোড আড্ডা আমরা এখানে শেষ করছি। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। বাই। তুমিও ভালো থেকো। Golpawala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।